আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে গ্রুপে কেমন মেনশন হলো আছেন? না তো? প্রীতম সাহেব ট্রাই করেছেন কিন্তু মেনশন হয়নি, জাস্ট কপি পেস্ট। আমি স্যার মাত্র ঘুম থেকে উঠলাম। তো তো উল্লাস ভাই গরমে আপনাকে গরমের ভিতরে আসসালামু আলাইকুম ঘুমাচ্ছেন স্যার। কি করে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। শোনা হ্যাঁ, যাচ্ছে ভাই? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার আজকে একটু ডিসকাশনটা একটু কম করে আমাদের ক্লাসের টপিক গুলো নিয়ে একটু ইয়ে করলে, শুনতে পাচ্ছি না, ড্রপ করছে। মানে বলতেছিলাম যে আজকে ক্লাসটা একটু ডিসকাশন কম রেখে টপিক গুলো একটু ইয়ে হ্যাঁ করতে। হ্যাঁ হ্যাঁ, গতদিন তো কোশ্চেন অ্যান্সার করতে করতে ক্লাস টাইম শেষ। আমাদের হ্যাঁ আমাদের নির্ধারিত আলোচনা শুরু করতে পারিনি। ভাইয়া। বল। আহ, ভাইয়া, প্রথমের দিক মনোযোগটা ভালো থাকে, অনেক সুন্দর থাকে, কিন্তু ওই অর্ধেকের পরে যা একটা না অনেকক্ষণ তো ক্লাসে থাকে না। প্রথমের দিক ক্লাসটা নিলে ভালো হয়, লাস্টের দিক যার যত ডিসকাশন থাকলে ওটা করলে ভালো মনে হয়। আগে এটা করতাম কিন্তু যে কয়েকজনের থাকে না, প্রিভিয়াস ক্লাসের কনসেপ্ট ক্লিয়ার না, পরে এসে বুঝতে পারছে না, এই ইস্যুগুলো করার কারণে এই জন্য আগেই দেখা যায় যে সময় দিতে, আচ্ছা আগে কনফিউশন দূর করে নিই, পরে আলোচনা করি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে অনেক দুঃখের সংবাদ, সিস্টেম ক্রাশ করছে। আবার সবকিছু ডুয়েল বেট করতে যাই স্যার হ্যাক হ্যাক হয়ে গেছিলাম লিনাক্সের ভিতরে, কালি লিনাক্সে। অভিনন্দন, কিন্তু হ্যাকটা হলেন কি করে? আমি যখন ডুয়েল বেট করি, ডুয়েল বেট মানে উইন্ডোজটা চালাবো, ডুয়েল বেটটা করার সময় যখন ওপেন করি শুধু ওয়েব ব্রাউজার ওপেন করলেই আমাকে হ্যাক, আমি ভিডিও করে রাখছি, মানে দেখতেছি হিজিবিজি করতেছে এরকম লাস্ট দিয়ে পর্যন্ত। ভাই। ক্র্যাশ করতে পারে, হ্যাকিং এর ঘটনা এখনই? লিনাক্স, কালি লিনাক্স, কালি লিনাক্স হ্যাক হয়েছে এরকম। হ্যাঁ হতেও পারে, কারণ কয়েকদিন আগেও এক্স ব্যাকডোর নামের একটা দেখলাম যে কালি লিনাক্সেই প্রথম দেখলাম যে রিপোর্ট করেছে দুর্বলতাটা। অস্বাভাবিক কিছু না, হ্যাক হলেও পরে স্যার নতুন আপডেটে এক্সেটের এই ভার্সনটা ইয়ে করে হ্যাঁ হ্যাঁ, নতুন ট্রাই করছে উনি, তো মেবি সংযোজিত নতুন হওয়ার করে পরে। ট্রাই করছিলেন। আর আমি আমি শুধু যে কোনো ব্রাউজার ওপেন করলে এই সমস্যাটা দিত। ফায়ারফক্স ওপেন করি, ক্রোম ওপেন করি, ব্রাভা ব্রাউজার ওপেন করি, মানে যে কোনো, শুধু আমি ব্রাউজার ওপেন করলেই আমাকে হ্যাক করে ফেলতো। আমি আজকে সারাদিন গেছে আমার এই সেট আপ দিতে, লাস্ট পর্যন্ত আমি উইন্ডোজ ফেলাই দিয়ে তারপর আবার সেট আপ দিছি। এখন কি ফিক্স হয়েছে? হ্যাঁ এখন ফিক্স হয়েছে, ডুয়েল বুটে এখন ফিক্স হয়েছে। ওরা মেবি ব্যাকডোর বা কিছু একটা কানেকশন রেখে দিয়েছিল, যার কারণে আহ মানে বারবার রিপিটেটিভলি ওরা অ্যাক্সেস পাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি যখনই ব্রাউজার ওপেন করি, কিছু সার্চ করি, আমাকে ওই হ্যাক করে ফেলায়, কোনো কাজ করে না। আমি বলি কেন, আমার সিস্টেম তো এত দুর্বল না। আর আজকে একটা ম্যাডাম কল দিছিল ওই আপনার ঋষিগঞ্জ থেকে, রিভিউ চাইতেছে। আমি তো বললাম স্যারে বেশ ভালোই আমাদেরকে পড়ায়, অনেক হেল্প করে। যদি একটু বলি স্যার এটা পারি না, এটা পারি না, স্যারের সাথে সাথে দেখাই দেয়। আহ, অনেকক্ষণ আমারে ফোন দিছে এক ম্যাডাম, আরে কি যেন নাম বললো ভুলে গেছি। ভেরি গুড। আমি কল পাইলাম।
আমি অবশ্য স্যার হ্যাঁ বলুন। ডকুমেন্ট ওইটাতে বলছে যে আমাদের ক্লাসের সংখ্যা বাড়াইতে পারে। ক্লাস সংখ্যা বাড়াতে আমার জি জি হয়তো স্যার, এই ফ্রিল্যান্সিং ক্লাসগুলা বা কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট এইগুলার ক্লাসগুলা না হইলেও আমাদেরকে চলবে, আমাদের আদারওয়াইজ একটু। ওটা তো আসলে ম্যানেজমেন্টের ওনারা ঠিক করে, মানে সব কোর্সে এরকম মানে ওদের কোর্সের স্ট্রাকচারটা এরকম ফ্রিল্যান্সিং এ ক্লাস রাখাই লাগবে। কিন্তু এখন আসলে বললেও মনে হয় না পাল্টাবে। আবার আবার বিষয়ও আছে একদমই ওই ক্লাসগুলো না করলেও যেটা হয়, আপনাদের কেউ কেউ আছেন একদমই বিগিনার, তো ওই আলোচনাগুলো না করলে দেখা যাচ্ছে যে মানে ওই ল্যাকিংস এর জায়গাটা কয়েকজনের থেকে যাবে। তো কয়েকজনের একটু আইডিয়া আছে, যে তাদের হচ্ছে গিয়ে হ্যাকিং ক্লাস হলে বেটার, কিন্তু কয়েকজনে আবার একদমই বিগিনার, তো মানে এই যে গণতন্ত্রের যেটা সমস্যা, ডেমোক্রেসি, সবার ভিতরে সমতা বিধান করতে গেলে মানে কারো কিছু কিছু অসুবিধা আসলে তৈরি হয়ে যায়, এটা আসলে ফিক্স হ্যাকিং করার যারা উপায়। জি, হ্যাকিং যারা শিখতে এসেছে এরা মনে হয় কোনো সমস্যা হবে না, কারণ না, টুকিটাকি সবার একটু নলেজ মার্কেট আছে। মার্কেট প্লেসের যেই বিষয়গুলো, ওগুলো সবাই দেখা আবার কাহিনী আছে। আপনারা ক্লাসে লাইভ ক্লাসে জয়েন করেছেন মাত্র 17 জন, হ্যাঁ, বা সর্বোচ্চ 10-20 জন, মানে অর্ধেকই ক্লাসে নেই। তো একটা ডিসিশন নিতে গেলেও অনেক ইস্যু আছে, তাই না? মানে দেখা গেল যারা লাইভ ক্লাসে জয়েন করছে তারা একটা সিদ্ধান্ত দিল, ওদিকে যারা নেই তারা এসে আরেক কথা বললো, তখন দুই পক্ষের ভিতরে একটা সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে, ওটা হবে আরেকটা প্রবলেম। যাই হোক, আমরা অলরেডি 18 জন আছে, আমাদের আজকের আলোচনাটা স্টার্ট করি। গতদিন নির্ধারিত আলোচনা শুরুই করতে পারিনি, আমাদের সিস্টেম হ্যাকিং এর কথাবার্তা বলতে বলতেই টাইম ফুরিয়ে গিয়েছিল এবং লাস্টে চলে গেল কারেন্ট। যাই হোক, আমাদের যেটা দরকার, আমাদের ওয়েব হ্যাকিং এর কনসেপ্ট গুলো শুরু করতে হবে। আরেকটা উম ও ভালো কথা, মেসেঞ্জার গ্রুপে দেখলাম কি একজন ফরেনসিক নিয়ে কি জানি একটা বলছিল লিস্ট। সবার মেসেজ আসলে 100% মনোযোগে দেখা পসিবল হয় না। ফরেনসিকটা আমি কোর্সে রাখিনি, কারণ খুব সিম্পল একটা উদাহরণ চিন্তা করুন, এই যে সিস্টেম হ্যাকিং এর কতগুলো ক্লাস নিলাম, প্রায় 10টা 9-10টার মতো ক্লাস নিলাম, তাই না? এখন 10টা ক্লাসে যা যা কনসেপ্ট দেখিয়েছি, শুধু ওই ওই কয়টা কনসেপ্ট যদি একটা ক্লাসে আমি আপনাকে বলতে যাই, আপনি আদৌ কি বুঝবেন এক ক্লাসে যদি সবগুলো বলি? এখন হয়তো সিস্টেম হ্যাকিংটা আপনি বুঝেন, এখন যদি আপনাকে একটা ক্র্যাশ কোর্স নেই 1 ঘন্টা কেন আধা ঘন্টা আলোচনা করলেও আপনি বুঝে যাবেন যে একদম কমপ্লিট নিউ। সেভাবে যদি কল্পনা করেন যে আমি একদম কমপ্লিট বিগিনার, আমাকে এখন সিস্টেম হ্যাকিং এর মাত্র একটা ক্লাসে সব আলোচনা করে দিতে হচ্ছে, আদৌ কি বোঝা পসিবল? স্যার মোটামুটি যদি স্যার বুঝাই দেন, ধরা গেল যে আপনার ভিডিও দেখে আমরা একটু আইডিয়া নিয়ে ওটা নিয়ে আবার রিসার্চ করলাম, বিভিন্ন ইউটিউব থেকে হ্যাঁ হ্যাঁ, আর দেখলাম, আরো বলি, এটা করা যায়। এখনো ক্লাইম্যাক্স বাকি শেষ করতে দে। প্রথম এটা হচ্ছে ইস্যু, ফরেনসিকটাও খুব ব্রড। হ্যাকিংটা যেরকম একটা নিজেই একটা সেকশন হয়ে গেছে, সাইবার সিকিউরিটির একটা আস্ত সেকশন হয়ে গেছে, ফরেনসিকটাও এরকম ব্রড একটা সেকশন। এটা হচ্ছে মেইন পেইন পয়েন্ট, কারণ একটা ক্লাসে যদি বলতে যাই যেটা হচ্ছে, তো হয়তো আমি কিছু টুলস বা টেকনিক নিয়ে আলোচনা করলাম, কিন্তু আপনি যদি এটা রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করে, মানে একটা তো ক্লাসে যে দেখাচ্ছে এটা তো আপনার একটা দক্ষতা পরিণত হতে হবে, তাই না? রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারছে না, তখন আলটিমেটলি কি হলো, ক্লাসের একটা একটা ক্লাস নষ্ট হলো, তাই না? এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমি আহ, তাদের নাম আসলে ডিসক্লোজ করার অনুমতি নেই, কিন্তু কোনো একটা জায়গা এরকম যে অ্যাকচুয়ালি ফরেনসিকের জন্য ভালো বা কাজের যে সফটওয়্যার, হ্যাঁ, এরকম একটা দেয়া হয়েছে সার্ভিস বা কিছু একটা দেয়া হয়েছে,
মানে অনেক রেস্ট্রিকশন আছে বুঝলেন তো, সিকিউরিটি কোম্পানিতে কাজ করলে সবকিছু ডিসক্লোজ করা যায় না। তবে যেটা বলতে চাচ্ছি, এক- একটা প্রফেশনাল ফরেনসিক টুলস রান করার জন্য তাদের কম্পিউটারে কনফিগারেশন কত জানেন? আমার যতদূর এখনো খেয়াল আছে যে র্যামই হচ্ছে 128 জিবি বা তারও বেশি, ডেডিকেটেড মেশিন। একটা টুলস, মানে এরকম আরো কয়েকটা টুলস আছে, একটা টুলস রান করার জন্য ডেডিকেটেডলি এরকম একটা মেশিন দিয়েছে, এত পরিমাণ খালি র্যাম দেয়া, 128 জিবি বা আরো বেশি। আমার এক্সাক্ট মনে পড়ছে না, কারণ কয়েকটা মেশিন তাদের এরকম আছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে গিয়ে ফরেনসিকের টুলস, মানে এটা ডেলিভারি দেওয়া হয় মূলত একটা বড় লাগেজের সমান একটা ব্রিফ কেস মতো করে। মানে এত বেশি রিসোর্স এবং জিনিসপত্র দরকার পড়ে, পেইড এত বিষয়বস্তু দরকার পড়ে। আমি একবার নর্মালি ট্রাই করেছিলাম আমার অফিসের ল্যাপটপে একটা রান করা, যে দেখি একটু এক্সপেরিমেন্ট করে কাজ করা যায় কিনা। তো এগুলো এত বেশি ভারী টুলস, আপনি কাজই করতে পারবেন না। একটা অ্যানালাইসিস শেষ করতে দেখা যাবে যে 15-20 দিন লেগে যাচ্ছে, বা তাও আসলে শেষ পুরোপুরি শেষ হবে না। হ্যাঁ, পুরো ফরেনসিক অ্যানালাইসিস করে শেষ করতে পারবেন একে তো। তাহলে আলটিমেটলি লাভটা কি হলো? ক্লাসে দেখিয়ে বা বলে, আমি আমি তো ক্লাসে টাস্ক করছি না, তাই না? আমি তো অ্যানালাইসিস করছি না, হয়তো ক্লাসে আপনার দেখানোর দরকার, আমি বলে দিলাম যে এটা এই অপশন, এটা ক্লিক করলে এটা হয়। ঠিক আছে, আমার টিউটোরিয়াল দেওয়ার পার্সপেক্টিভে আমার কিন্তু এর বেশি কিছু করার দরকার নেই। কিন্তু আপনি আর এন্ড অফ দ্য ডে প্রফিট কার হচ্ছে? আপনার প্রফিটের জায়গাটা ঠিক রাখতে, কিন্তু ক্লাসে ফরেনসিকে টাইম দিলাম কিন্তু না প্রফেশনাল কাজের স্কিল হলো, না এই রিলেটেড মানে এই টাইপের টুলস বা প্রফেশনাল কাজের জন্য যে কনফিগারেশন দরকার সেটা আমি প্রোভাইড করতে পারছি। হয়তো কেউ কেউ আপনারা কয়েকজন আছেন বাসায় এরকম একটা 128 জিবি র্যামের কম্পিউটার বিল্ড করা তাদের কাছে কোনো ঘটনা না। ঠিক আছে, কেউ কেউ আছেন একটু মধ্যবিত্ত, তারা হয়তো সবাই বা সবাই চাইলেই পারবেন না এত বিশাল ক্যাপাসিটির কম্পিউটার বিল্ড করতে বাসায়। তো সামগ্রিক দিক বিবেচনায় এজন্য আমি যেটা করছি সিলেবাসে কিছু কম বেশি করি এজন্য। কারণ আমার কথা হচ্ছে এন্ড অফ দ্য ডে কোর্সটা শেষে লিস্ট আপনি একটা চাকরিতেও যদি অ্যাপ্লাই করতে চান, জুনিয়র লেভেলে কাজ করতে গেলে আপনার যে স্কিল গুলো দরকার সেটা যেন থাকে। মার্কেট প্লেসে কাজ করতে গেলে যেই ক্যাটাগরির কাজগুলো বেশি দেখা যায়, তুলনামূলক বেশি দেখা যায় এবং যেগুলো অ্যাকচুয়ালি আপনি করতে পারবেন। ঠিক আছে, যেমন কিছু অ্যাটাক আছে, যেমন ওয়াইফাই অ্যাটাক। এখন ওয়াইফাই অ্যাটাক কি আপনি মার্কেট প্লেসে করতে পারবেন? কেউ আপনাকে বলবে যে ওয়াইফাই হ্যাক করো না, এটা পসিবল বাইরে থেকে হ্যাক করা। ওয়াইফাই হ্যাক করতে গেলে ওই লোকাল নেটওয়ার্কে আপনার কানেক্টিভিটি লাগবে অথবা তার রেঞ্জের ভিতর থাকতে হবে। এখন আপনি বাংলাদেশে বসে ইউরোপের কান্ট্রির একটা ওয়াইফাই কানেকশন কোথায় পাবেন? তাই না? তো যেই কাজ যে জিনিসগুলো আমি ইমপ্লিমেন্ট করতে পারছি না, যে জিনিসগুলো দিয়ে আমার একটা মানে একই তো স্কিল লাগবে, পাশাপাশি আর্নিং সোর্সের একটা সাপোর্ট যেন হয়। তো এই বিষয়গুলো বিবেচনায় রেখে আমি সিলেবাসটা সাজাই। কিছু শিক্ষার্থী এটা বুঝে না বা বললেও বুঝতে চায় না, তারা এরকম কমপ্লেইন করা শুরু করে, স্যার কিচ্ছু শিখাইনি, কিচ্ছু পড়ায়নি আমারে, একটু ওয়াইফাই হ্যাকিং শেখাইলো না, একটু ফেসবুক হ্যাকিং শেখাইলো না। ঠিক আছে, এই টাইপের কমপ্লেইন করা শুরু করে। কিন্তু বুঝতে হবে যে আসলে না, আমি এদিকে চাচ্ছি যে না, একটা মানুষ এতগুলো টাকা পয়সা খরচ করে শিখতে এসেছে, সে যেন এন্ড অফ দ্য ডে একটা ভালো কিছু নিয়ে যেতে পারে, ভালো একটা গাইডলাইন একটা সাপোর্ট যেন নিয়ে যেতে পারে। আমি এইটা এনশিওর করার চেষ্টা করছি। আর উল্টে কিছু মানুষ, মানে আপনাদের ব্যাচে না, অন্য প্রিভিয়াস ব্যাচ গুলোতে এরকম কিছু, সবাই না, বেশিরভাগ শিক্ষার্থী আসলে ভালো মাইন্ডসেটের থাকে। কয়েকজন, একজন দুইজন নেগেটিভ মানুষ থাকতেই পারে 100 মানুষের ভিতরে। তো তারা এরকম অপপ্রচার শুরু করে। যাই হোক, সেটা বিষয় না, মানুষ বলার বলবেই, সবাই সন্তুষ্ট হবে না এটা ঠিক, কিন্তু আপনাদের যেটা বোঝানোর চেষ্টা করলাম এত সময়, আশা করি কিছুটা হলেও রিয়েলাইজ করতে পারছেন যে আসলে কেন আমি সিলেবাসটা এইভাবে মডিফাই করি। ওকে, যেন এন্ড অফ দ্য ডে আপনার জন্য একটা একটা রিয়েল একটা স্কিল যেন হয়, বা অ্যাটলিস্ট সেই পথে যেন আমি আপনাকে গাইড করতে পারি যে এই পথটাতে যদি চলেন আর একটু। কারণ এক্সামে কি হচ্ছে, সবাই কিন্তু ভালো করেননি। হ্যাঁ, আহ, তো কি হচ্ছে, একটা আহ একটা কিন্তু কিন্তু একটু হলেও একটু গাইড করতে পেরেছি, একটু হলেও রিয়েলাইজ করতে পারছেন যে আচ্ছা এই পথে যদি আরেকটু চলি, আরেকটু এই ল্যাকিংস গুলো ঠিক করি,
আমার একটা ভালো স্কিল হবে, আমি এই সিস্টেম হ্যাকিং নিয়ে আরেকটু ভালো পারবো। ওকে, এই একটা পথে চালানো গাইড করাটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, স্যার বলুন। কোর্স শেষে আপনার গাইড পাবো তো আমার? হ্যাঁ, আমার প্রিভিয়াস যত ব্যাচে যত স্টুডেন্ট আছে, মানে যারা মানে অ্যাক্টিভ থাকে আর কি, কোর্স শেষে তো কোনো মানুষ তো পাওয়াই যায় না, সব হারিয়ে যায়। হ্যাঁ, তো তাদের সবাইকে নিয়ে আমার টেলিগ্রাম গ্রুপ আছে, আলাদা একটা টেলিগ্রাম গ্রুপ আছে, সবাইকে সেখানে অ্যাড করে রেখেছি, এবং মাঝে মধ্যে বিভিন্ন আপডেট, কোনো প্র্যাকটিস গাইডলাইন, রিসোর্স, এগুলো শেয়ার করি সেখানে। আর ইচ্ছা আছে যে মাঝে মধ্যে মানে এরা ক্লাসে যেরকম এই যে আপনাদের লাইভে ক্লাস নেই, ফ্রিতে এরকম ক্লাস নেওয়ার প্ল্যানিং। কিন্তু আসলে যেটা হয়, কর্পোরেট চাকরি করে শক্তি থাকে না, এনার্জি থাকে না ছুটির দিনগুলোতে। তো প্ল্যানিং এ আছে এই টাইপেরও সাপোর্ট দেয়া, একদম বিনামূল্যেই যেন মানুষগুলোর আরো গাইড করতে পারি, আরো হেল্প করতে পারি, এটা প্ল্যানিং এ আছে। তবে সাপোর্ট যতদূর পারি, অন্তত ভিডিও ক্লাস না পারি, অন্তত মেসেজে একটা রিপ্লাই হলে দিয়েও আমি ট্রাই করি। হ্যাঁ, অবশ্যই আমি ওই আপনাদেরও কোর্স যখন শেষ হবে তখন গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব টেলিগ্রামে, আপনারা জয়েন করবেন কোর্স শেষের এর জন্য। কারণ কি, কারণ কোর্স শেষ হতে হতে যে এখন যে 20 জন আছেন, দেখবেন যে এখান থেকে আরো কমে যাবে। এখন গণহারে মানুষজনকে অ্যাড করে তোলা নেই, যারা একটু লেখাপড়া করে, এই মানুষগুলো এক জায়গায় থাকলে সুবিধা আছে, একটু হলেও রেসপন্স করবে, নতুন কিছু আপডেট ট্রাই করবে। যেন কোর্স শেষে, প্রায় শেষের দিকে গিয়ে লিঙ্কটা দিই, যাতে এখন জয়েন করো, যারা সিরিয়াস আছে কোর্স শেষেও লেগে আছে, তার মানে সিরিয়াস এই মানুষগুলো। হ্যাঁ। স্যার 1 মাস হয়েছে আপনারে ফেসবুকে এসএমএস দিছি, কোনো রিপ্লাই পাই নাই। কি বলেন, ফেসবুকে? ভাই আপনার আপনার সাথে কি ফেসবুকে অ্যাড হওয়ার কোনো নাই? ফেসবুকে নর্মালি আমি অ্যাড করি, লিঙ্কডইন অ্যাড দিয়ে, ওটা বেশি কাজে লাগবে। লিঙ্কডইনে অ্যাড দিয়ে লিঙ্কডইন প্রোফাইলটা ভালো করবেন। আরো হচ্ছে লিঙ্কডইন আমার প্রোফাইলে একটু, যদিও আমি বলবো না 100% পারফেক্ট, তবে যেভাবে সাজানো, হ্যাঁ, একটু এটা ফলো করে নিজেদের লিঙ্কডইন প্রোফাইলটা ভালো করবেন, ওটা বেশি কাজে দিবে। ফেসবুকে আমি ওই আপনাদের মেসেঞ্জার গ্রুপে মেসেজ দেওয়া ছাড়া বেশি কিছু করি না। হ্যাঁ, ওইখানে কিছু নেই, তবে লিঙ্কডইনে যদি কানেক্ট থাকেন ওটা বেটার। আমি না যে ভাইয়া, মানুষগুলো, এই জন্যই বলতেছিলাম, এক টাইমে তো আমরা কোর্স শেষ করে আলাদা হবো, তখন তো মিস করবো। লিঙ্কডইনে মেসেজ দিবেন। আর নয়, আমি তো টেলিগ্রাম গ্রুপের কথা বলছি, ওটাও আছে ওর শেষে। লিঙ্কডইন স্যার কয়েকদিন পরে পরে খালি ভেরিফিকেশন করতে বলে ভেরিফিকেশন অনেকগুলো। করবেন, কঠিন কিছু না তো, ওই মোবাইল অ্যাপস দিয়ে স্ক্যান করলে আপনার হচ্ছে গিয়ে কার এনআইডি কার্ড নাকি সেটা ছবিটা, ওটা দিলে আপনার ভেরিফাই হয়ে যায়। কঠিন কিছু না। স্যার এনআইডি কার্ড আপলোড করার পরবর্তীতে আর হয়ই না, বলে সাবমিট নেয় না। আমার হ্যাঁ, এরকম অনেক অনেক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখানেও আমাদের জাতিগত একটা ভূমিকা আছে, আমরা অত্যন্ত স্মার্ট জাতি তো। মানুষজন এই গণহারে ডিজিটাল মার্কেটিং এ ট্রাই করার জন্য সমানে সব লিঙ্কডইনে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলে মানে বন্যায় ভাসিয়ে দিচ্ছে। আমার এক ডিজিটাল মার্কেট একটা স্টুডেন্ট ছিল, ডিজিটাল মার্কেটিং করে, সেই এটা অভিজ্ঞতাটা শেয়ার করছে, যার কারণে মার্কেট ওই লিঙ্কডইন হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন জিনিসটা খুব কড়াকড়ি করে দিয়েছে। ওকে, এত সহজে এখন মানে যাদের একদমই নিউ অ্যাকাউন্ট বা এগুলো ভেরিফাই করতে চায় না বা ভেরিফিকেশন দিতে চায় না। স্যার আমার হলো মানে 6 বছর আগের অ্যাকাউন্ট, তো ওইটা আমি এখন মানে সাবমিট দিয়েছি এনআইডি, তাও এখনো ওটা রিভিউ রেখে দিছে। মোটামুটি 6 বছর আগের অ্যাকাউন্ট, তারপরেও এখনো রিভিউ রেখে দিছে। বাংলাদেশি অ্যাকাউন্ট দেখলে অ্যাপ্রুভই করে না ডাইরেক্ট। এই তো প্রবলেম। ওকে, আমরা আবার আলোচনায় আসি, যেটা বলছিলাম না, বলা এখনো শুরু করিনি। আমরা ইন্ট্রো টু বাগ বাউন্টি, আজকে এটা প্লাস হচ্ছে আমাদের ওয়েব এনুমেরেশন, এটা শুরু করবো। হ্যাঁ, ওকে, দেখি কত দূর টানতে পারি। বাগ বাউন্ডিটার আলোচনা ফ্রিল্যান্সিং ক্লাসে স্পেসিফিক্যালি করে না। হ্যাঁ, কিন্তু এটা একটু, এটাও একটা অপরচুনিটির জায়গা। দেখা যায় যে, তবে এটা কিছুটা আনসার্টিন, আবার কিছুটা মানে পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে। পজিটিভ দিক হচ্ছে এই জায়গায় আপনার কি বলে,
মার্কেট প্লেসে যেরকম বায়ারের উপর ডিপেন্ড করতে হচ্ছে কবে সে কাজ দিবে, আদৌ দিবে কিনা, $200 কাজ $50 অফার করে কিনা, বিষয় আছে। তবে আমি খারাপ বলছি না, মার্কেট প্লেসও ভালো, অপরচুনিটি জায়গা কোনোটা মিস দিবেন না, ঠিক আছে? কখনো এগুলোকে এভাবে আন্ডার এস্টিমেট করবেন না, আমি জাস্ট কম্পারিজনের উদ্দেশ্যে বলছি, ঠিক আছে? কোনোটা আন্ডার এস্টিমেট করবেন না, সব জায়গাতেই লাগাতার হিট করতে থাকবেন, এবং কোন ওয়েতে যে আসলে কাজ পাবেন আমরা কেউই জানি না। আর বিগিনার হিসেবে এই পথগুলো খুব কঠিন, হ্যাঁ, চাকরি পাওয়া, তারপর কাজ পাওয়া, এই জায়গাগুলোতে অভিজ্ঞতা ছাড়া, ভালো রিভিউ রেটিং ছাড়া কেউ আসলে সুযোগ দিতে চায় না। ঠিক আছে? তো এই জায়গাগুলোতে আমাদের জন্য আন্ডার এস্টিমেট করা ঠিক হবে না, তবে আমরা হিট করে যাবো। বাগবানটির অনেকগুলো প্ল্যাটফর্ম এখন হয়েছে, একটা সময় বাগ ক্রাউড দিয়ে শুরু হয়েছিল, হ্যাঁ বাগ ক্রাউড, হ্যাঁ, কারণ এগুলো খুব জনপ্রিয়। হুম, আরো এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, ইন্টিগ্রিটি আছে, ইয়োগোসা আছে। ওকে, আমি ফর এক্সাম্পল হ্যাকার ওয়ানটা বের করি। উম, কি হয় আসলে এখানে, নেটওয়ার্ক করছে স্লো। মার্কেট প্লেসে এবার অ্যাকাউন্ট ক্রিয়েটে যেরকম লাগে, তাই একদম আমার এনআইডি নামের সাথে সবকিছু মিল থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম অন্য কিছু হওয়া যাবে না। বাগ মাল্টি প্ল্যাটফর্মে এরকম কোনো রেস্ট্রিকশন নেই, আপনার যা ইচ্ছা একটা নাম দেন, আর যার ইচ্ছা ব্যাংক অ্যাকাউন্ট দেন, নো প্রবলেম। দিন শেষে মানে কাজ করতে হবে হলো। তো যেটা হচ্ছে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের মেকানিজম হচ্ছে যে ক্লায়েন্টকে হিট করব, সে তার সাথে নেগোশিয়েট করে সব মিললে দেন সে কাজ দিবে। বাগবানটির কথা হচ্ছে এখানে স্পেসিফিক ভাবে অ্যাপ্লিকেশন সিকিউরিটির ফোকাসটা বেশি, অন্যান্য জিনিসপত্রও দেয়, আহ, কি বলে পেনিট্রেশন টেস্টিং যেটা, এইটার কাজও দেয়, তবে অ্যাপ্লিকেশন সিকিউরিটিটা মূলত। এবং এখানে অবশ্যই দুই রকমের প্রোগ্রাম আছে, একটা হচ্ছে প্রাইভেট, প্রাইভেট গুলো মূলত আসলে ইনভাইট অনলি। হ্যাঁ, ইনভাইট অনলি, ইনভাইট আসলে করে কিসের ভিত্তিতে, তাদের এই বাগবানটি প্ল্যাটফর্মে কাজ টাজ করে, কাজ করবেই বা কোথা থেকে, আগে পাবলিকটা নিয়ে বলি। কিছু বেশিরভাগই পাবলিক প্রোগ্রাম, মানে এটা উন্মুক্ত, ওপেন, যে কেউ, এই যে এখানে দেখুন, যে কেউ চাইলেই, আপনি এই অ্যালেক্স কি অ্যারো মেক্সিকো ভিডিপি এখানে গিয়ে টেস্টিং এর কাজ শুরু করতে পারেন, এখানে ডোমেইন টোমেন সব দেয়াই আছে, আপনি টেস্ট করবেন, টেস্ট আউট করবেন, যদি কোনো উইকনেস পান সেটা তাদের রিপোর্ট করবেন, তারা সেটা ইভ্যালুয়েট করবে, তাদের কি বলে লোক থাকে, স্টাফ থাকে, মাঝে মধ্যে হ্যাকার ওয়ান স্টাফরা ওইটা রিভিউ করে, দেখবে যে আপনি যা বলছেন ভ্যালিড কথাবার্তা বলছেন কিনা, সব ঠিক আছে কিনা, তার উপর বেস করে তারা ডিসাইড করবে যে কি পরিমাণ পেমেন্ট আপনাকে করবে। ওকে, পাবলিক প্রোগ্রাম। আর প্রাইভেট প্রোগ্রামগুলোতে কি হয়, এই যে পাবলিক প্রোগ্রামগুলোতে যারা হান্টিং এর কাজ করে, এখান থেকে প্রোফাইলের একটা, মানে একটা বাগ কাউকে যখন সাবমিট করছেন পাবলিক প্রোগ্রামে, এখানেও কিন্তু আপনাকে স্কোরিং এর মেকানিজম আছে, হ্যাঁ, সিগন্যাল স্কোরিং, রেপুটেশন, এগুলো কম বেশি হয়। তো যাদের ভালো রেপুটেশন তাদেরকে এই কোম্পানিগুলোই প্রাইভেটলি ইনভাইট করে, যে আমার এটা টেস্ট করে দাও, আমার এটা অ্যাপ্লিকেশন আছে, এই ডোমেন আছে, টেস্ট করো। ওকে, এখানে আহ, দুই রকমের প্রোগ্রাম আছে, প্রাইভেট গুলো সরাসরি অ্যাক্সেস করা যায় না, পাবলিক গুলোই আমাদের আগে অ্যাক্সেস করতে হবে। ওকে, তো এখানে কিছু কিছু কথা আছে, দুই ধরনের, না এখানে তিনটাই রেখেছে, আমি এখানে লগ ইন নেই, দুইটা বিডিপি আর একটা হচ্ছে ভিডিপি, দুই ধরনের প্রোগ্রাম হয়। তো বলা দরকার যে আমরা কোনটায় কিভাবে কাজ করব। ভিডিপি যেগুলো, এটা হচ্ছে vulnerability ডিসক্লোজার প্রোগ্রাম। টাকা পয়সা দিবে না, তবে এগুলো খুব ভালো, কেন জানেন? একদমই বিগিনার স্টেজে যেগুলো পেইড, খুব, যে বিবিপি যেগুলো লেখা, বাগ বাউন্টি প্রোগ্রাম, বিবিপি, বাগ বাউন্টি প্রোগ্রাম, এগুলোতে অ্যাকচুয়ালি টাকা পয়সা পেমেন্ট করে। আপনি একটা উইকনেস পেলেন, তার বিপরীতে ভ্যালিড, মানে ভ্যালিড উইকনেস যদি হয় এবং যেভাবে যদি ইম্প্যাক্ট বোঝাতে পারেন যে না ক্ষতিকর, তারা আপনাকে অ্যাকচুয়ালি পে করবে। তো যেটা বলছিলাম তারপরে যে, স্যার ওই
বিডিপি দিয়ে আমরা ভালো করে প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা বিডিপি করতে পারি, যদি হ্যাঁ, আমরা প্র্যাকটিস হ্যাঁ, করতে চাই। এবং প্র্যাকটিস যেমন হয় ভিডিপিতে, যদি আপনি ভ্যালিড বাগ গুলো পান সেক্ষেত্রে কিন্তু আপনার র্যাঙ্ক, রেপুটেশন, সিগন্যাল যেগুলো আছে এগুলো কিন্তু ইনক্রিজ হবে ভ্যালিড বাগ যদি পান। এবং তুলনামূলক, যদিও এখন আসলে ইন্ডিয়ান, পাকিস্তানি প্রচুর মানুষ এই এই প্রোগ্রামগুলোতে ট্রাই আউট করে, বুঝুক না বুঝুক, ইউটিউব থেকে 2টা ভিডিও দেখে একটা টুলস রান করতে তো আসলে আর কিছু লাগে না। তো সবাই কম বেশি ট্রাই আউট করতে থাকে। বিবিপি যেগুলো, এখানে আসলে কম্পিটিশনটা তুলনামূলক বেশি। কম্পিট তোর কিছু একটা লিখছি কম্পিটিশন, যাই হোক, কথা বলতে বলতে লিখতে গেলে স্পেলিং ঠিক থাকে না, যাই হোক, কম্পিটিশনটা একটু বেশি, ভিডিপিতে তুলনামূলক কম। ভিডিপিতে তুলনামূলক কম্পিটিশন কম, এবং কম্পিটিশন কম থাকাতে যেটা সুবিধা, যে মনে করুন বাগ পাওয়ার সম্ভাবনা বেশি। নাহলে যেটা হচ্ছে, মনে করুন একটা প্রোগ্রাম আপনি যাওয়ার আগেই, মনে করুন আমি এটা যদি ওপেন করি, ট্রাস্ট, কি বলে, ট্রান্স ইউনিয়ন এলএলসি, আমরা এখনো শুরুই করিনি, এখনো আমরা টেস্ট শুরুই করিনি, এখনো ফার্স্ট স্টেপও নিইনি, অলরেডি 131টা রিপোর্ট তারা কি বলে রিসিভ করেছে। তো তার কারণে হচ্ছে কি, আমরা যাওয়ার আগে আরো 100 নিম্নে 131টা রিপোর্ট সে নিয়েছে, তার মানে এখানে আরো বেশি রিপোর্ট সাবমিট করেছে, এতগুলো উইকনেস বা ইস্যু তার কাছে জমা দেওয়া হয়েছে। তো- তবে তার মানে আবার এই না যে আমরা ডিমোটিভেটেড হয়ে যাব। ভিডিপি প্রোগ্রামে যারা থাকে, কেউ কেউ আছে ছোট প্রতিষ্ঠান, কিন্তু এখানে যেমন এলএলসি, এটা এটা বিগ একটা এন্টারপ্রাইজ হওয়ার পসিবিলিটি বেশি, নামটা দেখি না। সলিউশন হেল্প অর্গানাইজেশন অপটিমাইজ দেয়ার রিস্ক বেসড ডিসিশন, কি কাজ করবে আই ডোন্ট নো, বাট বিগ এন্টারপ্রাইজ বলে মনে হচ্ছে, নিজেদের কোনো প্রোডাক্ট তারা প্রোভাইড করে থাকে। ঠিক আছে, বড় বিগ এন্টারপ্রাইজ গুলোর ক্ষেত্রে দেখো অনেক ডোমেইন, সাব ডোমেইন এগুলো তাদের থাকে। তো মনে করুন একটা প্রতিষ্ঠান, তার যদি 1 লক্ষ ডোমেইন থাকে, সরি 1 লক্ষ ডোমেইন, যেমন 10,000 সাব ডোমেইন যদি থাকে, হ্যাঁ, সেখানে 131টা রিপোর্ট আহামরি কিছু না। ওকে, কিছু প্রতিষ্ঠান ছোট, অল্প কিছু সাবডোমেইন, সেখানে দেখা যাচ্ছে আমি দেওয়ার আগেই অনেক বাগ মানুষজন খুঁজে পেয়ে যাচ্ছে। কিছু প্রতিষ্ঠান আছে অনেক বড়, ভিডিপিতেই আছে অনেক বড়, অনেক সাবডোমেইন, অনেক টার্গেট, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন রকমের উইকনেস থাকতে পারে। তো সেখানে কি হচ্ছে, আমার অপরচুনিটি তো রয়েছে। ওকে, ডিমোটিভেটেড হবেন না যে আচ্ছা এতজন করেছে তাহলে আমার বুঝে আর হলো না, না, এরকম ডিমোটিভেটেড হওয়ার কিছু নেই, অপরচুনিটি থাকতে পারে। ওকে, আচ্ছা, ভিডিপি, বিবিপি গেল, প্রাইভেট নিয়ে তো উপরে বললাম, এই পাবলিকের ভিতরে মূলত হচ্ছে বিবিপি আর ভিডিপি গুলো করে থাকে। পজিটিভ দিক যেমন আছে, নেগেটিভ দিকও আছে, বিশেষ করে পেমেন্টের এই জায়গাগুলোতে আহ একটা টার্মিনোলজির সাথে আমরা পরিচিত হব, সেটা হচ্ছে ডুপ্লিকেট। ডুপ্লিকেট বলতে কি বোঝায়, মনে করুন আমাদের শাহজালাল জয় অনেক ভালো হয়ে গিয়েছে, সে অনেক বাসায় লেখাপড়া করছে, সে বাঘ হান্টিং এ গেল, সে একটা বাঘ পেয়েছে, সে বাঘটা পেয়েছে আজকে রাত 9টার সময়, আপনি রাত 10:30টার সময় সেম বাঘটাই পেয়েছেন, কারণ 1 ঘন্টার ভিতর বাঘ কিন্তু ফিক্স করা আসলে পসিবল না, সেম বাঘটাই আপনি পেয়েছেন 10টা বা 10:30টার সময় রিপোর্ট করছেন বা একটু পরে পেয়েছেন, তখন সেটাকে বলা হবে ডুপ্লিকেট, কারণ আপনার আগে একজন ভ্যালিড রিপোর্ট সহকারে এই রিপোর্ট কি বলে তাদের কাছে ইস্যুটা জানিয়েছে। ওকে, একদিক দিয়ে ভালো, এটা পজিটিভ দিক হচ্ছে যে আপনি ডুপ্লিকেট পান, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রুভ করে যে আপনি অ্যাকচুয়ালি একটা বাগ খুঁজে পেয়েছেন, অ্যাকচুয়ালি বাগ, অ্যাকচুয়ালি আপনি একটা বাগ পেয়েছেন, এটা প্রমাণ করে, তাই না? কারণ আপনি ট্রাই করেছেন, বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করেছেন, ভ্যালিড একটা বাগ পেয়েছেন, হতে পারে শাহজালাল আগে সাবমিট করেছে, হ্যাঁ, সেটা ভিন্ন বিষয়। এটা পজিটিভ দিক, কিন্তু নেগেটিভ দিক হচ্ছে, আমি এই যে একটা প্রোগ্রামে বাগ সাবমিট করতে যাব,
আদৌ এই বাগটা আগে কেউ সাবমিট করেছে কিনা, বা এটা দিলে ডুপ্লিকেট আদৌ হবে কি হবে না, আই ডোন্ট নো। মানে এটার একটা যদি এরকম হতো যে তারা কোনো একটা লিস্ট প্রোভাইড করছে, তো অলরেডি যে সকল বাগ সাবমিট করা হয়েছে বা যেগুলো দিলে ডুপ্লিকেট কাউন্ট করবে, এটা যদি লিস্ট দিত, একদিক দিয়ে ভালো হতো যে আচ্ছা আমি মানে আমার সময়টা আমি অন্য কিছুতে ব্যয় করতে পারতাম। হ্যাঁ, আমি একটা বাগ পেলাম, একদিক দিয়ে হচ্ছে যে আমার লার্নিং হচ্ছে, একটা প্র্যাকটিস হচ্ছে, কিন্তু কোনো ফিডব্যাক বা ইন রিটার্ন আমি কিছু পাচ্ছি না। এটা একটা ব্যাড দিক। আমি পজিটিভ নেগেটিভ দুইটাই বলছি, ঠিক আছে? কারণ হচ্ছে গিয়ে আহ, শুধু মোটিভেট করলে হয় না, যেহেতু তো এই পথে চলতে হবে আপনার, দীর্ঘ সময় লেগে থাকতে হবে। শুধু পজিটিভ দিক বললাম, আপনি কাজ করতে গিয়ে এরকম নেগেটিভ জিনিসপত্রের সাথে দেখলেন, তখন দেখা যাবে মনে মনে আমাকে দোষারোপ করতে থাকবে যে আমাকে তো বলে নাই, তাই না? আপনি সব দিক বিবেচনা করে একটা টাইম অ্যালোকেট করবেন, সিদ্ধান্ত নেবেন। এবং এখানে ফার্স্ট পয়েন্ট একটু বলি, যে এখানে হিউজ একটা টাইম স্পেন্ড করতে হয়, হিউজ টাইম স্পেন্ড করতে হয়, এবং বিগিনার লেভেলে এটা আরো বেশি করতে হয়। কারণ বিগিনার লেভেলে আপনি জানেনই না বাগ আসলে কোথায় পাওয়া যায়, আপনার আপনার এক্সপিরিয়েন্স কম। হুম, এক্সপিরিয়েন্স কম থাকার কারণে এটা আপনি আইডিয়াই করতে পারবেন না হিট করবেন কোথায়, কোন পয়েন্টে বা কোথায় গিয়ে আসলে বাগ পাওয়া যেতে পারে। যারা এক্সপিরিয়েন্সড, অনেকদিন হান্টিং করেছে, এটা আসলে কখনোই নির্দিষ্ট করে বলা যায় না যে এই অ্যাপ্লিকেশনের এই জায়গায় উইকনেস আছে। তবে কিছুটা আইডিয়া করা যায় যে আচ্ছা এখানে হতে পারে, এখানে উইকনেস আছে বা এরকম কিছু আছে। সেটা তো আপনার ইনিশিয়ালি নেই, আজকে যখন শুরু করবেন আজকে তো আপনার নেই। তো প্রথম দিকে প্রচুর পরিমাণ সময় দিতে হয় হান্টিং এর। এই যে এনুমারেশন যখন করব, ওয়েবেরও যখন এনুমারেশন করবো, ওখানে সময় লাগে, হান্টিং করতে সময় লাগে, বাগ খুঁজে পেতে সময় লাগে, এবং লার্নিং এও সময় লাগে। ওকে, আচ্ছা। তো আহ, তবে পজিটিভ আরেকটা বিষয় হলো, মাঝে যদি ঠিকভাবে বাগ পাওয়া যায়, এবং এখানে আসলে আল্লাহ তাআলা তাকদীরের যে বিষয়টা রেখেছে ওটাও আসলে ইম্পর্টেন্ট। কারণ একটা জিনিস পেলাম, ডুপ্লিকেট হয়ে গেল, তাই না? যদি ডুপ্লিকেট না হয়, এটা পজিটিভ দিকটা এজন্য ভালো। আহ যদি ঠিকভাবে বাগ পান, ভ্যালিড বাগ, দেখা যাচ্ছে যে 2 মাস কোনো বাগ পাচ্ছে না, অনেক চেষ্টা করছেন, থার্ড মান্থে গিয়ে যদি এমন হয় যে একটা বাগ পেলেন, সেটা আপনাকে $1,000 আপনাকে একটা বাউন্টি দিয়ে দিল। তখন কি হচ্ছে, এভারেজ কর্পোরেট জবে মানুষজন কত স্যালারি পায়? 20, 25, 30। তো মানুষ এভারেজে যা স্যালারি পায় 3 মাসে, 3 মাস পরিশ্রমের পরে একদিনে আপনি হচ্ছে বেশি একটা আর্নিং করছেন, এটা একটা পজিটিভ দিক। তবে এর পিছনে অনেক কষ্টের দিক আছে। মানুষজন ওই কোর্স বিক্রির জন্য খালি পজিটিভ দিকগুলো বলে। মানুষজন যারা শিক্ষার্থী তারা আগ্রহী হয়, কিন্তু নেগেটিভ জিনিসগুলো বোঝা দরকার। কারণ যে পজিটিভ নেগেটিভ দুইটাই যদি আপনি বুঝেন, মোটিভেশনটা অ্যাকচুয়ালি ধরে, মোটিভেশন বলে তো আসলে কিছু হয় না, ডেডিকেশনটা ধরে রাখতে পারবেন যে না আসলে কষ্ট আছে, ঠিক আছে, কষ্টটা খুবই নর্মাল, এটাই লাইফ। তবে সম্ভাবনাও আছে, এমন না যে শুধুই কষ্ট, শুধুই খেটেই যেতে হবে এমনও না। আবার এমনও না যে আচ্ছা গেলাম আর পেয়ে যাব, এত সস্তাও না। ঠিক আছে, দুই দিকটা মাথায় থাকলে কখন আসলে লেগে থাকা যায়, এটা একটা হলো পয়েন্ট। আসসালামু আচ্ছা, আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এমবি ডুপ্লিকেটের শেষ যেটা, হয়ে গেছিল, এমবি শেষ হয়ে গেছিল তো ওই জন্য জয়েন করতে একটু লেট হলো। ও আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, আপনি বেশ কিছু আলোচনা মিস করেছেন। একটু রেকর্ড দেখে নেবেন, ক্লাস রেকর্ড। যেটা বলছিলাম, আরেকটা প্রবলেম হয় সেটা হচ্ছে পেমেন্ট অ্যামাউন্ট নিয়ে। ওকে, যদিও তাদের প্রোগ্রামে উল্লেখ থাকে, আমি এটাও দেখাচ্ছি একটু পরে, হ্যাঁ? খালি ভেবেন না যে আমি শুধু এই কথাই বলে যাবো। আমি এই প্রোগ্রামের ভিতরে আরো কিছু বোঝার কিছু বিষয় আছে, কিছু জায়গা আছে, আমি সেখানেও যাচ্ছি। তো একটা জায়গায় কিছু প্রোগ্রামে তারা উল্লেখ করেই রাখে যদি আপনি ক্রিটিক্যাল কোনো বাগ পান, সেই যে আমরা সিবিএসএস স্কোরিং করেছিলাম মনে আছে, সেই কনসেপ্ট এখানে হাই রেটিং এর কোনো বাগ যদি পান, তারা বলে রাখে যে এই জায়গাগুলোতে তারা সর্বোচ্চ পেমেন্ট করে থাকে, 5,000, 10,000, $20,000, $1,00,000 এরকম পেমেন্ট করে বসে। হ্যাঁ, বলে ঠিক আছে, কিন্তু তারা যখন ইভ্যালুয়েট করে, ইভ্যালুয়েটের জায়গায় অবশ্যই এখানে যারা রিপোর্ট করে এটারও একটা ফ্যাক্টর আছে। আপনি উম, কি বলে,
একটা উদাহরণও যদি বলি, আমার একটা স্টুডেন্ট একবার এরকম একটা রিপোর্ট করছিল। তার প্রবলেমটা কি হচ্ছিল জানেন, সে যে রিপোর্টটা করছে, যে বাগটা রিপোর্ট করছে, তার ইমপ্যাক্টটা না ঠিকভাবে বোঝাতে পারেনি। হ্যাঁ, ওই রিপোর্ট যাদের কাছে করছে তার রিপ্লাই দিচ্ছে যে এটা তুমি যে বলছো এটা একটা উইকনেস, ইমপ্যাক্ট কি, এটা আমার বিজনেসে ক্ষতি করবে কিভাবে, এই বিষয়টা না বোঝায় না বা বোঝাতে পারেনি। ওকে, তো বোঝাতে না পারলে আমি কেন আপনার পেমেন্ট করবো, তাই না? আচ্ছা, তো অ্যামাউন্টের কথাটা আবার আসি। কিছু ক্ষেত্রে মানুষ যারা রিপোর্ট করছে তাদের একটা দুর্বলতা, মানে এই ল্যাকিংস এর একটা জায়গা আছে, যে আমি ঠিকভাবে ইম্প্যাক্ট বা উপস্থাপনাটা আমার ঠিক নেই, এটার জন্য একটা অ্যামাউন্ট কম বেশি করে। আবার তারা এই যে অ্যামাউন্ট, এটা ডিসাইড করে মূলত ওই যাদের প্রোগ্রাম ম্যানেজার যে আছে, যে এটা ম্যানেজ করছে, বা কি বলে, যাদের প্রোগ্রাম, তারা মূলত এটা ডিসাইড করে থাকে। তো যেটা হচ্ছে, আপনি এক্সপেক্ট করছেন যে আমার এটা তো একটা বাগ পেয়েছি, একটা ক্রিটিক্যাল একটা জিনিস, আমার তো অন্তত $1,000 একটা পেমেন্ট আমি প্রত্যাশা করতে পারি, বা $2,000 একটা পেমেন্ট প্রত্যাশা করতে পারি, কিন্তু তাদের কাছে মনে হচ্ছে যে না, এটা তেমন এফেক্টিভ কিছু না, আপনাকে $500, $400, $300 এরকম একটা দিয়ে দিল। ওকে, যদিও ওখানে প্রফেশনালি কথা বলার অনেক স্কোপ আছে, এগুলো বলা যায়, এটা একটা দিক। তবে যেহেতু তারা ডিসাইড করছে, এই জায়গা কম বেশি হতে পারে। ফ্রিল্যান্সিং এর দিকে এটা একটা ভালো, যে আমি কাজের আগেই নেগোশিয়েট করে নিয়েছি, এটা $400 মানে $400 দিতে হবে, কোনো কম বেশি করার উপায় নেই। এবং আপওয়ার্কে যেটা হয় যে আমাদের একটা ফান্ডে, আপওয়ার্কের ফান্ডে এটা জমা থাকে, ক্লায়েন্ট দেয়, ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ আমার কাজ কমপ্লিট হচ্ছে, সব ওকে, দেন ফান্ড থেকে টাকাটা রিলিজ হবে। ওকে, মানে এখানে কম বেশি করার, লুকোচুরি করার কোনো ওয়ে নেই। কিন্তু এইখানে বাগ বাউন্টি প্রোগ্রামের ক্ষেত্রে এটা আবার একটা ল্যাকিংস বলবো না, তবে একটা ইমব্যালেন্সের একটা ইস্যু। ওকে, হ্যাঁ আমি যাচ্ছি ওই বাগ বাউন্টি প্ল্যাটফর্মে যাচ্ছি, সোশ্যাল, মেটা মেটা গুগল, সবগুলোতে যাচ্ছি, নো টেনশন। ওকে, আচ্ছা, তো আচ্ছা আমি ওটাও একটু বলে নিই, নাহলে পরে যদি আবার ভুলে যাই, তাও কথা আছে। কিছু প্রতিষ্ঠান বা মোস্ট অফ দ্য প্রতিষ্ঠানই কি করে, এই যে হ্যাকারওয়ান বা এরকম বাকরডের মতো বাগ বাউন্টি প্রতিষ্ঠান যারা বা প্ল্যাটফর্ম যারা আছে, এইখানে তাদের কি বলে, প্রোগ্রামটা রান করে। তারা মানে এখানে তাদের এই অ্যাড্রেস ট্যাড্রেস সবকিছু আপনি খুঁজে পাবেন, পলিসি খুঁজে পাবেন। কিছু প্রতিষ্ঠান আছে এরকম থার্ড পার্টি কারো সার্ভিস নেয় না, তাদের নিজেদের ওয়েবসাইটেই উল্লেখ করে দেয় যে আমাদের এরকম বাগ বাউন্টির পলিসি আছে, যদি বাগ টাগ পাও এভাবে এভাবে সব অপারেট করবে। ঠিক আছে, এই পলিসি নিয়েও আমি কথা বলবো, এখানেও বোঝার বিষয় আছে, ওটাতে যাব। ওকে, আবার জায়ান্ট প্রতিষ্ঠান যারা আছে, বিশেষ করে গুগল বা ফেসবুক, ওরাও আসলে থার্ড পার্টি এগুলো দিয়ে অপারেট করে না। ফেসবুক বাগ বাউন্টিতে যদি আমি যাই, ওদের মেইন ওয়েব পেজে এই পলিসি বা এই বিষয়গুলো উল্লেখ থাকে। এটা বাগ বাউন্টি গুগলেরও নিজস্ব, মানে ওরা থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে কিছু দেয় না, ওদের নিজেদের ওয়েবসাইটেই এই বাগ বাউন্টির সব বিষয়বস্তু বলা। ওকে, এই বিষয়বস্তুটা একটু খেয়াল করতে হয়, যেই বাগেই যেই প্রোগ্রামেই আমি কাজ করতে চাই, কিছু বিষয় আছে কমন, থাকে না কিছু রুলস রেগুলেশন, কিছু কি কি অ্যাটাক দিতে পারবো কি দিতে পারবো না, এরকম রুলস রেগুলেশন প্রায় কি বলে জায়গাতেই অনেক কিছু কমন হয় বা মিলে যায়। ওকে, এই যে কি হলো এটা, এম ডট, আচ্ছা m.facebook.com রান হয়েছে, এর জন্য এরকম প্রাগৈতিহাসিক ডিজাইন। ওকে, তারা 2 দিনের ভিতর রেসপন্স করে, তাদের একটা বাগ পেলে মিনিমাম $500 বাউন্টি দিবে, এটা তাদের প্রতিশ্রুতি। যদি অ্যাকাউন্ট টেক ওভার করতে পারেন, মানে ফেসবুক হ্যাক, কারো অ্যাকাউন্ট হ্যাক করতে পারেন, এই হ্যাক মানে কিন্তু এমন না যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে ফিশিং করে হ্যাক পাবেন, ওই হ্যাক না কিন্তু, এই ফেসবুকের অ্যাপ্লিকেশনের কোনো দুর্বলতা ব্যবহার করে যদি কিছু করতে পারেন, তারা $1,30,000, মানে প্রায় 1.5 কোটি টাকার উপরে আপনাকে বাউন্টি দিবে। এত কনফিডেন্সের সাথে বলতে পারছি এজন্য,
তাদের মানে অনেক দিন ধরে বাগ বাউন্টি প্রোগ্রাম চলে, বেশ ভালোই স্ট্রং করেছে ফেসবুক তাদের সিকিউরিটি। তবে এখনো ভালো ভালো উইকনেস পাওয়া যায়। আমার কাছে মনে হয় যে এটা মনে হয় খুব বেশি ইম্পসিবল। $3 লক্ষ মোবাইল আরসির জন্য, মোবাইল অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা দিয়ে যদি রিমোট কোড, যে আমরা সিস্টেম হ্যাকিং এ যেরকম পেতাম রিমোট কোড এক্সিকিউশন ফেসবুকের মোবাইল অ্যাপস এর থ্রুতে, ওই অ্যাপ্লিকেশনে কোনো দুর্বলতা ব্যবহার করে যদি করতে পারেন, এই হিউজ অ্যামাউন্টের বাউন্টি তারা পেমেন্ট করবে। ওকে, তারা এদের এই পেজটাও পাল্টেছে, ভালো কিছু জিনিস অ্যাড করেছে। প্রাইভেট বাউন্টি, হ্যাকার প্লাস, রিসার্চ প্রোফাইল, এখানে ভালো কিছু জিনিস অ্যাড করছে। হ্যাঁ, এগুলো একটু এক্সপ্লোর করবেন আপনারা বাসায়। ক্লাসে সবকিছু তো ক্লিক ক্লিক করে দেখা আসলে সময় হবে না, একটু বাসায় দেখবেন। ওকে, তারা এই পলিসিতে কি বলেছে, এই পলিসি গুলো বোঝা ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, এখানে খুঁটিনাটি অনেক বিষয় থাকে। আচ্ছা, আমরা যেহেতু ফেসবুক এসেছি, ফেসবুক টেপটাই দিয়ে দেখি। হ্যাঁ, পরে হ্যাকার ওয়ানে আবার গিয়ে কম্পেয়ার করব। টু এলিজিবল ফর বাউন্টি, আপনাকে কি করতে হবে, মেটার এই টেকনোলজি বা প্রোগ্রামগুলোর ভিতরে টেস্টিং করতে হবে। ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ওয়ার্কপ্লেস, পোর্টাল, ইন্টারনেট ডট ওআরজি, এক্সপ্রেস ওয়াইফাই, রেবেন, স্টোরিজ, এগুলো হচ্ছে মানে এই প্রযুক্তি বা এইগুলোর রিলেটেড আপনাকে বাগ খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে মেটা কোম্পানির আওতাধীন, এইগুলো হচ্ছে তাদের অ্যাসেট। ওকে, এমনকি মেটার ওপেন সোর্স প্রজেক্টেও যদি কোনো উইকনেস পান। আচ্ছা, এখন একটা পয়েন্ট একটু বলি, সেটা হচ্ছে বলবো না, শুধু লিখেও দেই, কারণ হলো অনেকে এই কাজটা করে না ঠিক মতো। সেটা হলো রিড দা পলিসি ফার্স্ট। একদম প্রথমে পলিসি, আচ্ছা পলিসিটা অবশ্যই প্রথমে পড়ে নিতে হবে, তারা কি বলছে, তাদের কি কি পলিসি আছে, এবং ইন ডিটেইলসে পড়তে হবে। এমন না যে আচ্ছা কয়েক লাইন বললাম স্কিপ করে চলে গেলাম, এই কাজটা করবেন না। কারণ হতে পারে তারা এমন কোনো একটা ক্লজ ওখানে উল্লেখ করেছে যে এই তাদের রুলস এভাবে বলা যে এই ধরনের একটা কিছু টেস্ট করতে হবে, আপনি রুলসটা মেনে টেস্ট করেননি। তাহলে কি হচ্ছে, তাদের রুলসটা না মানার কারণে অ্যাকচুয়ালি আপনি একটা ভ্যালিড বাগ পেয়েছেন, কিন্তু তাদের পলিসির সাথে অ্যালাইন না করার কারণে দিল না কোনো পেমেন্ট। তো সেটা একটা কষ্ট না, যে আমি একটা ট্রাই করলাম কিন্তু হলো না, একটা ভালো আউটপুট পেলাম না। ওকে, বা অনেক সময় এমন হতে পারে যে আচ্ছা আমি একটা উইকনেস পেয়েছি, মনে করুন Facebook.com-এ না, কিন্তু ফেসবুক কিনে নিয়েছে, মেটা কিনে নিয়েছে এরকম কোন একটা প্রতিষ্ঠানের কোন একটা ডোমেইনে, মালিক কিন্তু মেটা, ফেসবুক ডোমেইনটা কিন্তু মালিক তো মেটা। এটা যদি আমি বাগ পাই, এটা কি ভ্যালিড কাউন্ট হবে? এই প্রশ্নের উত্তর কোথায় পাবো? এই প্রশ্নের উত্তরটা পাবো পলিসিতে। আবার ওটা ইম্পর্টেন্ট কেন, কারণ হচ্ছে একদমই নতুন কোনো প্রোগ্রাম যদি হয়, নতুন সাইট যদি হয়, তার মানে কি দাঁড়াচ্ছে, এখানে আগে মানুষজন হ্যাক করেনি, সেই সম্ভাবনা বেশি। অন্যান্য বাগ হান্টাররা যেখানে হাত দেয়নি, আপনি যদি সেখানে হাত দেন, ইজিলি কিছু উইকনেস পাওয়ার পসিবিলিটিটা আপনার বেড়ে যায়। ওকে, তো আমরা পলিসি পুরোটা লাইন বাই লাইন পড়বো, কোনো মিস দেওয়া যাবে না। ওকে, তো আমি তো ক্লাসে লাইন বাই লাইন পড়তে গেলে রাত পার হয়ে যাবে, এটাও পুরোটা করতে হবে। আমি মেইন মেইন কিছু পয়েন্টে হাত দিয়ে একটু বলে যাই যে কি লাগে। আচ্ছা, এখানে তারা টার্গেট, এলিজিবল এবং ইনএলিজিবল এটা আলাদা করে দিয়েছে। এটা এটা খুব সুন্দর অর্গানাইজ করে লেখা। হুম, আচ্ছা, বিষয় হচ্ছে এখানে আবার ওয়েবের কয়েকটা কনসেপ্টের সাথে একটু পরিচিত হতে হবে। আহ প্রথমটা হচ্ছে সাব ডোমেইন। সাব ডোমেইন জিনিসটা কি? এটা দাঁড়ায়, মনে করুন এই যে Facebook.com, হ্যাঁ, এটা হচ্ছে ডোমেইন, মূল
domain, বা এটাকে FQDN বলেও ডাকতে পারি, ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম। ঠিক আছে, বা মেইন ডোমেইন নামটা হচ্ছে facebook.com। এই যে আমরা m. ব্যবহার করি না মাঝে মধ্যে মোবাইলে, বা একসময় ব্যবহার করতাম m.facebook.com, এই এমটা হচ্ছে সাবডোমেইন। সাবডোমেইনের কাজ কি? আমরা এই নাম থেকেই তো জানি, বা যারা ব্যবহার করেছে তারা জানি না যে এম ডট কেন ব্যবহার করে, মোবাইল ভিউ এর জন্য, তাই না? মোবাইল ভিউ এর জন্য facebook.com ব্যবহার করে। বা মনে করুন, আমার এক্সাক্ট খেয়াল নেই যে এটা আমার সাবডোমেন আছে কিনা, মার্কেট প্লেস ডট facebook.com, সাপোজ এরকম যদি হয়, এই মার্কেট প্লেসটা হচ্ছে ফেসবুকের সাবডোমেন। তাই না? ফেসবুকের মার্কেট প্লেস আছে, ওটা ইউআরএলটা আমার এক্সাক্ট এই মুহূর্তে মনে নেই, হতে পারে এরকম সাবডোমেন অথবা ডিরেক্টরি, যাই হোক যদি থাকে, কি হচ্ছে এটা ফেসবুকের একটা সাবডোমেন। ঠিক আছে, তো হ্যাঁ, এম বেসিক একটা যেরকম আছে এম ডট বা এম বেসিক আমরা বলি, এটা কি হচ্ছে একদমই মোবাইল ভিউর জন্য একটা ডেডিকেটেড সাবডোমেন। সাবডোমেন কেন বানায়? এটা আসলে ওই প্রতিষ্ঠান তাদের বিজনেসের বিভিন্ন বিষয় বিবেচনা করে। যেমন গুগলের এক সময় এই যে ম্যাপ, গুগল ম্যাপ ছিল না, maps.google.com এরকম ছিল সাবডোমেন। ছিল বলছি এজন্য কারণ এখন ওরা পাল্টে কি করেছে, গুগল এভাবে রাখেনি, google.com/maps এরকম নিয়ে চলে এসেছে। এটা ডিপেন্ড করে, কিছু প্রতিষ্ঠান আছে ডেডিকেটেড সাবডোমেইন দেয়, কিছু প্রতিষ্ঠান আছে ডিরেক্টরি আকারে দেয়। কেউ কেউ আছে আসলে এই যে আহ, এটা কি বলে কোনো ফাংশনালিটির জন্য এরকম করে, কেউ কেউ আছে ব্র্যান্ডিং এর জন্য এরকম করে। গুগল কেন করেছে জানি না, তবে আমার মনে হয় যে গুগল হয়তো ব্র্যান্ডিং এর জন্য এরকম করেছে, যে যা করবে সব google.com, গুগলের সাবসেকশন ম্যাপস এইভাবে করার জন্য হয়তো তারা পাল্টেছে। যাই হোক, এক একজন এক এক রিজনে পাল্টায়। আমাদের কনসার্নের বিষয় হচ্ছে সাবডোমেইন জিনিসটা কোনটা। আবার কাহিনী আছে, সাবডোমেইনেরও সাবডোমেইন হয় কিন্তু, যেমন মনে করুন bd.mbasic.com, সাপোজ এরকম একটা সাবডোমেইন আছে। হ্যাঁ, এটা কেন? যারা শুধু বাংলাদেশের মানুষ তাদের জন্য একটা ডেডিকেটেড সাবডোমেইন দিয়ে দিল, যে বাংলাদেশের মানুষজন বিভিন্ন ফাংশনালিটি ব্যবহার করবে, ভাষা বাংলা হবে, তারপরে কমেন্টে যুদ্ধ করবে, তাদের জন্য স্পেশাল কিছু ফিচার দরকার, তো তাদের জন্য আমরা একটা আলাদা সাবডোমেইন দিয়ে দেই। ফর এক্সাম্পল, এক এক প্রতিষ্ঠান এক এক রিজনে এই কাজ করে। তবে সাবডোমেইনের এরকম সাবডোমেইন হতে পারে। ঠিক আছে, মনে করুন বিডির পরে ঢাকা দিয়ে দিল, যে শুধু ঢাকার মানুষের জন্য একটা ডেডিকেটেড সাবডোমেন দিয়ে দিলাম, ঢাকা হচ্ছে বিডির সাবডোমেন, বিডি হচ্ছে এমবেসিক এর সাবডোমেন, এমবেসিক হচ্ছে facebook.com এর সাবডোমেন। হ্যাঁ, একটা ওই হায়ারার্কিক্যাল একটা স্ট্রাকচার। তবে এরকম মাল্টি লেভেলের, হ্যাঁ দা দিয়ে বলা বাগান, এরকম মাল্টি লেভেলের সাবডোমেনও কিন্তু পসিবল। ওকে, বাগ হান্টিং এর সময় এটা দরকার পড়ে, কারণ হতেই পারে এর এরকম একটা হিডেন কোনো সাবডোমেইন আছে বা ছিল, অন্যরা কেউ পায়নি, আপনি একে খুঁজে পেয়েছেন, টেস্ট করলেন, কিছু উইকনেস পেলেন, একটা পসিবিলিটি বের যাচ্ছে। এখন ভাগ্য, আল্লাহ তাআলা কারে কোন উপায়ে সাহায্য করে উই ডোন্ট নো, আমাদের চেষ্টা থাকতে হবে, প্লাস ভাগ্যের উপরও ডিপেন্ড করা লাগবে, হতাশ হওয়া যাবে না। ওকে, তো এই জায়গাটাতে কি করেছে জানেন, এই ডোমেইন সাবডোমেইন গুলো মেনশন করে দেয়। আচ্ছা, তারা এখানে ওয়েবসাইট, যেমন এইখানে দেখুন হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে বলে দিয়েছে যে translate.whatsapp.com, এইটা হচ্ছে টার্গেট এলিজিবল। এখানে কথাগুলো দাঁড় কপি করে নিয়ে আসি। কিছু মানে এই টার্গেটের ক্ষেত্রে কেউ কেউ যদি এভাবে উল্লেখ করে দেয় যে এই translate.whatsapp.com এ টেস্ট করতে হবে, আপনার টার্গেট এই translate.whatsapp.com, এর বাইরে আপনি অন্য কোথাও টেস্ট করতে পারবেন না। ওকে, এখানে যেই সাবডোমেইন গুলো উল্লেখ করা শুধু সেগুলো আপনার টার্গেট, অন্যগুলো টেস্ট করতে পারবেন না। এখানে উল্লেখ করে দিয়েছে যে আলফা এবং media.whatsapp.com এগুলো ইনএলিজিবল, এখানে কোনো বাউন্টি আপনাকে দিবে না বা টেস্ট করবেন না। ওকে, এটা একভাবে লেখে। আবার কেউ কেউ দেখবেন এই যে হ্যাকার ওয়ানের সাইট বা অন্যান্য জায়গার সাইটে দেখবেন এই জায়গাটাতে স্টার লিখে দেয়,
এই স্টারের মিনিং কি? স্টারের মিনিং হলো এর যত সাবডোমেইন আছে, সাবডোমেইন যা থাকুক সব এলাও, সবগুলো আপনাকে টার্গেট হিসেবে দিয়েছে। তো যদি এভাবে স্পেসিফিক করে উল্লেখ করে দেয় যে শুধু এতটুক, তখন কিন্তু শুধু এই সাবডোমেইনে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। ঠিক আছে, তো এখানে সেগুলো উল্লেখ করেছে কোন কোন ডোমেইনে কি কি করতে পারবেন। আউট অফ স্কোপ বলে দিয়েছে যে অ্যাটাক প্রায় সবই করতে পারবেন, কিন্তু কোনগুলো আসলে করতে পারবেন না। ঠিক আছে, যেমন স্প্যাম আর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিক, এগুলো করা যাবে না। নাম্বার ওয়ান, ডস অ্যাটাক দেওয়া যাবে না। ওকে, কোনো ডস অ্যাটাক দেওয়া যাবে না। কোনো কন্টেন্ট ইনজেকশন করা যাবে না, যে যদি কোনো ফেসবুকের কোনো কোর ফিচার বা কোথাও কন্টেন্ট ইনজেকশন, কন্টেন্ট স্পুফিং, HTML ইনজেকশন, এগুলো আউট অফ স্কোপ। তবে এখানেও দেখুন পলিসিতে বলছে যদি আপনি ক্লিয়ার করে ডেমনস্ট্রেট করতে পারেন যে না, এই জিনিসটা যদি থেকে যায় তোমার বিজনেসে, মানে আমি দেখাতে পারছি, অ্যাকচুয়ালি শো করতে পারছি যে এটা একটা ক্ষতি করতে পারে, ভয়ানক ক্ষতি করতে পারে। ওকে, এই এই লেভেলের আপনাকে দেখা, যদি পারেন সেক্ষেত্রে ওকে, আমরা এটাকে বাগ হিসেবে বিবেচনা করি। আর যদি না পারেন, হ্যাঁ, আন্দাজে প্রতিবন্ধীদের মতো একটা বা মানে কিছু ইন্ডিয়ান একটা মাঝে মধ্যে এখন দেখি টুইটারে পোস্ট করে একজন একটা সাইটে এন ম্যাপ দিয়ে স্ক্যান করেছে। হ্যাঁ, এন ম্যাপের স্ক্যান করলে সে আপনি নাসার ওয়েবসাইট বা FBI এর ওয়েবসাইটেও যদি এন ম্যাপ দিয়ে স্ক্যান করেন, কিছু কয়েকটা পোর্ট আপনাকে ওপেন দেখাবে, তাই না? খুব নর্মাল একটা বিষয় যে কিছু পোর্ট সার্ভিস ওপেন আছে, তো ইম্প্যাক্ট নাই, কিছু নাই। এখন পোর্ট ওপেন মানে কি হ্যাক করা যায়? যায় না, তো এক্সপ্লয়েট বা এরকম উইকনেস থাকতে হয়। তো একজন এরকম, মানে কয়েকজন এরকম মাঝে মধ্যে করে। ওই ওই ম্যাপ স্ক্যানের স্ক্রিনশট নিয়ে মেইল করেছে যে তোমার এখানে ইনফরমেশন ডিসক্লোজ হচ্ছে। কি ইনফরমেশন? পোর্টের ইনফরমেশন, কোন পোর্ট ওপেন আছে সেই তথ্য ডিসক্লোজ হচ্ছে, এবার আমাকে বাউন্টি দাও। ঠিক আছে, মামা বাড়ির আবদার পেয়েছে। তো এখানে হচ্ছে যে সেই কথাগুলো হচ্ছে মানুষজন কি করে, এরকম বিভিন্ন অটোমেটেড স্ক্যানার আছে, গণহারে এগুলো রান করতে থাকে, বুঝেও না আসলে কি রান করছে, কেন রান করছে। রান করে এরপরে রিপোর্ট করে বলে যে দাও আমাকে বাউন্টি দাও। এই জন্য তারা বলে দিয়েছে যে এই টাইপের অ্যাটাক যদি করো, এখানে যেগুলো বলছি, আমারে ক্লিয়ারলি ডেমনস্ট্রেট করতে হবে যে এটার আসলে একটা রিস্ক আছে। ঠিক আছে, সব মানে ফালতু কথা বলে আমাদের কাছে রিস্ক করে লাভ নেই। ওকে, আচ্ছা, এরপরে বলছে যদি এমন হয় যে থার্ড পার্টি অ্যাপস বা এটাতে কোনো ইস্যু হচ্ছে যেটা এই মেটার সাথে ইন্টিগ্রেটেড, তবে এখানেও কিছু প্রোগ্রাম আছে যেমন হ্যাকারন বা ওগুলোতে ওরা ডাইরেক্ট এইভাবে উল্লেখ করে দেয় যে যদি এমন হয় যে এটা থার্ড পার্টির জন্য ইস্যু হচ্ছে, সাপোজ আমি কোন একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি অ্যাড করেছি আমার ওয়েবসাইটের ডিজাইন করার জন্য, সাপোজ, বা কোন একটা ফাংশনালিটির জন্য PHP-র কিছু আমি একটা অ্যাড করেছি, এটা থার্ড পার্টি অ্যাড করা। তো আমার উইকনেসটা আসলে হচ্ছে থার্ড পার্টি ওই কোডের জন্য, থার্ড পার্টি যাদের কোড অ্যাড করেছে তাদের জন্য। তো ওই জায়গাটাতে নর্মালি কি হয়, অনেকে বাউন্টি দেয় না বা ওটাকে আউট অফ স্কোপ কাউন্ট করে। তবে এখানে ফেসবুক একটু ক্লজটা একটু ভিন্নভাবে বলছে, যদি এমন হয় যে এক্সেপ্ট ইন স্পেসিফিক সার্কামস্টেন্স, যে একটা তাদের স্কোপের ভিতরে যদি মিলে যায়। ঠিক আছে, মানে এখানে তারা একটা কোনো সুযোগ রেখেছে, যদি থার্ড পার্টির মধ্যেও হয় এবং হলো কিন্তু এটা আমার উপরে যে স্কোপ গুলো বলছি তার সাথে সামহাও অ্যালাইন করে, সেই ক্ষেত্রে আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারি। কিন্তু অনেক প্রোগ্রাম আছে এগুলোকে অ্যাকসেপ্ট করে না। ওকে, executing scripts on sandbox domains such as Apex, using alert domain in your payload can help verify if the context is actually facebook.com। এটা কি বোঝালো, যাই হোক আমার কাছে কনফিউজড লাগছে, একটু ঘাটতে হবে। মোবাইল অ্যাপ ক্র্যাশ রিপোর্টস দ্যাট আর নট রিপ্রোডিউসিবল অন আপ টু ডেট ওএস ভার্সন। মোবাইল অ্যাপ ক্র্যাশ করছে কিন্তু এটা আপ টু ডেট ওএস অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সনে মনে করুন কাজ করছে না, লাস্ট 2 ক্যালেন্ডার ইয়ার্স এরকমের কাজ করছে না, তখন সেগুলোর আউট অফ স্কোপ বিবেচনা করবে। ওকে, ফলস পজিটিভ বলছে
যেমন ওপেন রিডাইরেক্ট লিঙ্ক নট অ্যান ওপেন রিডাইরেক্ট, এখানে লার্ন মোডে গেলে মেবি আরো বিস্তারিত, মেবি না অ্যাকচুয়ালি এখানে আরো বিস্তারিত উল্লেখ করবে। এগুলো দেখতে পারেন যে এখানে এই স্পেসিফিক উইকনেসের, যেমন ওপেন রিডাইরেক্টে কি হয়, আহ, মনে করুন আমার একটা ইউআরএল আছে কিউ.কম, এখানে আমি যে ইউআরএল বলবো, সাপোজ এটা আমার ওয়েবসাইট, হ্যাঁ, এটা ওয়েবসাইট, এখানে একটা প্যারামিটার পেয়েছি, এখানে যে ওয়েবসাইট বলবো, যদি আমি বলি hacker.com, মানুষ এই ইউআরএল মানে ভিজিট করছে google.com, কিন্তু নিয়ে চলে যাচ্ছে hacker.com। ঠিক আছে, এটা এক বিবেচনা খুব ক্রিটিক্যাল বা কি বলে ক্ষতিকর হতে পারে, কিন্তু আরেকভাবে বিবেচনা করে যে না, এটা তো আসলে আমার নর্মাল ওয়েবের ফাংশনালিটি এমন, যদি এমন হয়। ঠিক আছে, লার্ন মোডে গেলে আমরা ওটা আরো বিস্তারিত দেখতে পাবো। আচ্ছা, এই উইকনেসের ক্ষেত্রে তারা আসলে কি চাচ্ছে বা কি বলছে। প্রোফাইল পিকচার পাবলিকলি অ্যাভেইলেবল আছে, এটা যদি দেখা যায়, প্রোফাইল পিকচার ইজ অলওয়েজ পাবলিক, তো এই পাবলিক প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে, এটাকে তারা উইকনেস হিসেবে বিবেচনা করবে না। পাবলিক ইনফরমেশন, ইউজার নেম, আইডি, কভার ফটো দ্যাট ইউ হ্যাভ শেয়ার, আপনি পাবলিক কিছু একটা করে ইনফরমেশন দিয়েছেন, আপনার একটা পাবলিক পোস্ট, এটা আমি খুঁজে সামহাউ খুঁজে বের করে বলছি যে এটা একটা উইকনেস। ঠিক আছে, সেটা একটা বোকামি না? কারণ এমন যদি হতো আপনার প্রোফাইল লক করা, ফ্রেন্ডস অনলি করে একটা পোস্ট দিয়েছেন, সেটা আমি বাইরে থেকে আপনার ফ্রেন্ডস না হয়েও দেখে ফেলতে পারছি, সেটা কিন্তু একটা উইকনেস, তাই না? কিন্তু এখানে যেটা পাবলিক করা বাই ডিফল্ট, সেই জাতীয় কিছু খুঁজে পেলে তারা বিবেচনা করবে না। কাউকে মেসেজ পাঠানো যাচ্ছে ফেসবুকে, এটাকেও বিবেচনা করবেন। লার্ন মোর গুলোতে একটু খেয়াল করবেন। আর ফেসবুক তো অনেক বিশাল প্রোগ্রাম, এখানে অনেক রুলস রেগুলেশনের বিষয় আছে। ওকে, র ইমেজ ইউআরএল ফ্রম আওয়ার সিডিএন, আপনারা ফেসবুকে গিয়ে কারো প্রোফাইল পিকচার পিসিতে ঢুকে ইমেজ সোর্সটা যদি দেখেন, হ্যাঁ, বা যেমন ওপেন ইমেজ ইন নিউ ট্যাব বা এরকম যদি দেন, সেখানে কিন্তু ইউআরএল শো করবে। তো বলছে যদি এরকম র ইমেজ ইউআরএল এরকম দেখা যায়, হ্যাঁ, তো অ্যাক্সেস যদি ফটো এভাবে অ্যাক্সেস করা যায়, সেটাকে তারা উইকনেস হিসেবে বিবেচনা করবে না। এখানে আরেকটা ডিটেইলড এক্সপ্লেনেশন আছে, এক্সটার্নাল লিঙ্ক পরে দেখতে হবে। Non-case sensitive password is accept caps lock version of password or password with first character. We generally show page admins with admin created a post, but this is not a security control. ফেসবুক পেজে যে নর্মাল এই ইনফরমেশন গুলো দেখাচ্ছে, ঠিক আছে, আপনি একটা উইকনেস পেলেন, সেগুলো সামহাও এগুলো রিলেটেড বা এগুলোর কোনো একটার মধ্যে পড়ছে, তখন সেটাকে ফলস পজিটিভ বিবেচনা করবে, অ্যাকচুয়াল উইকনেস হিসেবে বিবেচনা করবে না। ওকে, রেসপন্সিবল রিসার্চ এবং ডিসক্লোজার পলিসি দেখতেই পাচ্ছেন অলরেডি অনেক লেখা নর্মালি। ও আচ্ছা, এটাই একটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে গিয়ে যাদের সাথে ইউএস এর ইস্যু আছে, তাদের থেকে কোনো সাবমিশন যদি আপনি করেন বা তাদের নাগরিকত্ব যদি কিছু থাকে, তাহলে আপনার এটা কাউন্ট করবে না। ঠিক আছে, কিউবা, ইরান, নর্থ কোরিয়া, সিরিয়া, ক্রিমিয়া, এবং যদি কেউ কোনো স্যাংশন ট্যাংশন দেয়, তো পলিটিক্যাল বিষয়বস্তু, কিন্তু এগুলো বাগবানটির সাথে রিলেটেড বা এখানে এই কনসেপ্টটা আসে। ওকে, এটার মেটার সাথে, মেটার কোনো কন্ট্রাক্টর, ভেন্ডর, কারোর সাথে কোনো অ্যাফিলিয়েট অথবা কোনো ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার বা এই জাতীয় কিছু হওয়া যাবে না, মানে এরকম বেশ কিছু পলিসি আছে, রুলস রেগুলেশন আছে, এগুলো মেনটেন করতে হবে। ডিসক্লোজার পলিসিতে যেটা বলে নর্মালি অন্যান্য প্রোগ্রামগুলোতে যেটা বলে থাকে যে আপনি একটা বাগ পেয়েছেন, যাই সুন্দর ফেসবুক একটা পোস্ট দিয়ে আসি যে বাগ পেয়েছি, এই টাইপের কাজ করা যাবে না। উইকনেস পেলে মানে কতদিন পরে এটা পাবলিক করতে পারবেন, এই ব্যাপারে কথা বলতে পারবেন বা কতটুক বলতে পারবেন। কেউ কেউ এমনও আছে, মনে করেন আপনাকে অনুমতি দিবে যে ঠিক আছে, তুমি যে একটা ভ্যালিড বাগ পেয়েছো, রিপোর্ট করেছো, এটা নিয়ে বাইরে বলো, কিন্তু আমাদের ডোমেইন নাম যেন সেখানে উল্লেখ না থাকে, বা আমাদের সব তথ্য যেন, স্পেসিফিক তথ্য এগুলো যেন হাইড থাকে।
তো এগুলো হচ্ছে ডিসক্লোজার পলিসিতে মূলত উল্লেখ করে। সো এটা পড়ে দেখবেন কি কি চাচ্ছে, সেফ হারবার প্রভিশনস, রুলস রেগুলেশন, কি কি করতে পারবেন কি কি পারবেন না, বাগ বাউন্টি প্রোগ্রাম প্রসেস, এখানে নিয়ম নীতি মেনে চলতে হবে, রিপোর্টে সিকিউরিটি বাগ, নোট দ্যাট মেটা আলটিমেটলি ডিটারমাইন্স দ্য রিস্ক অফ অ্যান ইস্যু। আপনি একটা ইস্যু বলছেন, আপনার আপনার দৃষ্টিতে বা আপনার বিবেচনায় মনে হচ্ছে যে এটা খুব ক্রিটিক্যাল, যেমন একটু আগে ওপেন রিডাইরেক্ট নিয়ে বলছিলাম, মনে হচ্ছে যে খুব ক্রিটিক্যাল, খুব ক্ষতি করতে পারে, কিন্তু এটা আলটিমেটলি মেটাতে ওদের যে মানুষজন আছে, সিকিউরিটি টিম আছে, তারা অ্যাকচুয়ালি ডিটারমাইন করবে যে এটা আদৌ তাদের তাদের কনসার্ন বা তাদের পার্সপেক্টিভে বিজনেসে ক্ষতি করবে কিনা। ওকে। এবং মেনি সফটওয়্যার বাগস আর নট সিকিউরিটি ইস্যু। ওকে, অনেক সফটওয়্যার মানে একটা বাগ, এটা একটা ডিফেক্ট, কিন্তু এটা ডিফেক্ট থাকা মানে কিন্তু সিকিউরিটির ইস্যু না। কোথায় রিপোর্ট সাবমিট করবেন সেটা এখানে বলছে। তো তাদের টেস্ট করার সময় কেউ কেউ আছে হ্যাকার ওয়ানের ক্ষেত্রে, বা হ্যাকার ওয়ান নিজেও একটা মেইল আইডি প্রোভাইড করে, মানে টেস্ট অ্যাকাউন্ট দিয়ে দেয়, কিছু প্রোগ্রাম আছে টেস্ট অ্যাকাউন্ট দিয়ে দেয়, যে এই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে তুমি টেস্ট করো, তাহলে আর ইস্যু হবে না। ওকে। যদি আপনি টেস্ট অ্যাকাউন্টে ইস্যু রিপ্রডিউস করতে না পারেন, তখন আপনি রিয়েল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। ওকে, আদারওয়াইজ ব্যবহার করতে পারবেন না। অনেক অনেক রুলস, সবগুলোই আমাদের পড়া দরকার এবং একটু খেয়াল রাখা দরকার। সব মুখস্থ থাকবে না, তবে যেটা হবে, আম, একটা প্রোগ্রামে যদি অনেক দিন ট্রাই আউট করেন, মনে করেন হ্যাকার এই ফেসবুকের যেই ডোমেইন গুলো আছে এগুলোতে যদি রেগুলার ট্রাই আউট করতে থাকেন, তো দেখবেন যে অনেক রুলস রেগুলেশন আপনার মাথায় থেকে যাচ্ছে, বা তারও দরকার নেই। আপনার একটা কনফিউশন হচ্ছে যে এই কাজটা করতে পারবো কিনা, এটা একটু খুঁজে দেখে মানে একবার যদি পুরোটা পড়ে ফেলেন, একটা ভালো আইডিয়া হয়ে যাবে যে কোথায় কি নিয়ে লেখা, বা কি কি চাচ্ছে। হ্যাঁ, এর পরবর্তীতে আপনি কাজ করতে গিয়ে কোনো কনফিউশন আসলে যে কোনটা করতে পারবো, কোনটায় কি করতে পারবো না, হুম, এগুলোর ধারণা এখান থেকে নিতে পারবেন। এগুলো ইম্পর্টেন্ট, আদারওয়াইজ যেটা হচ্ছে যে আমি টেস্ট করলাম, বাউন্টি বাগ পেলাম কিন্তু বাউন্টি পেলাম না, কারণ আমি তাদের পলিসি ঠিকভাবে মেনটেন করিনি বা ঠিকভাবে উপস্থাপন করিনি। ওকে, এটা গেল ফেসবুকের। আমাদের এখানে আসি, এটা দুঃখিত, হ্যাকার ওয়ান। হ্যাকার ওয়ানে এরকম বলে দিয়েছে, তারা ফার্স্ট রেসপন্স করবে 2 ডেজের ভিতরে, 2 দিনের ভিতরে বলবে এই যে ডিসক্লোজার পলিসি, প্লিজ ডু নট ডিসক্লোজ this program or any vulnerabilities outside of the program without express consent from the organization. ওকে, এখানেও প্রোগ্রাম রুলস বলে দিয়েছে যে কোনটা করতে পারবেন কোনটা পারবেন না, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করা যাবে না। এটা একটা ইস্যু, মনে করুন একটা আন্ডারলাইন কোনো একটা ইস্যুর জন্য, যে একটা ফাংশন, সে তার কাজ হচ্ছে ইউজার অ্যাকাউন্টের প্রিভিলেজ ভেরিফাই করা, সাপোজ তার তাকে মাল্টিপল জায়গায় ব্যবহার করা হচ্ছে। আমরা পিএইচপি তে ফাংশন পড়েছিলাম না, ওই ফাংশনের কনসেপ্ট চিন্তা করতে, একটা ফাংশন মাল্টিপল জায়গায় কল করেছে, ওই একটা ফাংশনের জন্য ওই মাল্টিপল জায়গাতে সবগুলোতেই উইকনেস দেখা দিয়েছে। ঠিক আছে, তো বাগ আপনি তো 4-5 জায়গায় পাচ্ছেন, 4-5টা পেজে পাচ্ছেন, তাই না? কিন্তু তারা কি কাউন্ট করবে যে না, আসলে আন্ডারলাইং ইস্যু হচ্ছে একটা, ওই একটা ফাংশনের কারণে অন্যান্য জায়গায় উইকনেস দেখা দিচ্ছে, তো তখন এটাকে আলটিমেটলি একটা ভ্যালিড রিপোর্ট হিসেবে তারা কাউন্ট করবে। ওকে, ইউ মে নট বি এ কারেন্ট এমপ্লয়ি অফ ট্রান্স ইউনিয়ন, এই অ্যাফিলিয়েট সাবসিডিয়ারি, বা মানে এর সাথে ওদের সাথে কোনো সম্পর্ক থাকা যাবে না, বা যে গত 1 বছরে তাদের সাথে কোনো সম্পর্ক নেই, এইরকম যদি হন তখন আপনি তাদের সিকিউরিটি টেস্ট করতে পারবেন। ওকে, এরকম বেশ কিছু রুলস বলেছে, কি কি টেস্ট করতে পারবেন। প্রোভাইড ইউর আইপি অ্যাড্রেস ইন দ্য বাগ রিপোর্ট, উই উইল কিপ দিস ডাটা প্রাইভেট, আপনি আপনার আইপি অ্যাড্রেস দিতে পারেন। এই যে
তারাও যে টেস্টিং এর জন্য টেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে এখানে। আরো কিছু কি বলে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আউট অফ স্কোপ vulnerabilities, কোন কোন উইকনেস আপনি টেস্ট করতে পারবেন আর কোনগুলো মানে কোনগুলো তারা ভ্যালিড হিসেবে কাউন্ট করবে না। কোনো ফিজিক্যাল ফ্যাসিলিটিতে অ্যাটাক করা যাবে না, ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক জাতীয় কিছু করা যাবে না, বা এটা প্রোটেকশন কাটতে হয় এমন কিছু করা যাবে না। ওপেন ডিরেক্টকে তারা উইকনেস হিসেবেই এখানেও বলে দিয়েছে, যদি আপনি ডেমনস্ট্রেট করতে পারেন কোনো এটা যে অ্যাকচুয়ালি ক্ষতি করছে বা ভয়ানক বিজনেসের জন্য কোনো ইস্যু আছে, তখন এটাকে তারা কাউন্ট করবে। সেলফ এক্সেসেস, সেলফ ডস এগুলোকে উইকনেস হিসেবে বিবেচনা করবে না। যদি আপনি এখানেও মানে ডেমনস্ট্রেশনটা ইম্পর্টেন্ট। এই যে সফটওয়্যার ভার্সন ডিসক্লোজার, ব্যানার আইডেন্টিফিকেশন, এনম্যাপ স্ক্যানের যে কথা বলছিল, এই টাইপের জিনিসপত্রকে তারা ভালনারেবিলিটিস হিসেবে বিবেচনা করবে না। Okay? আচ্ছা, এখানে অ্যাডিশনাল আরো কিছু ইনফরমেশন বলেছে। স্কোপের ভিতরে হচ্ছে আমাদের এই যে তাদের কতগুলো ডোমেইন আছে, কোনটায় কি কি হ্যাক করতে পারবে, যে মাত্র এই যে জিনিসটা বোঝানো না, দেখুন কতগুলো স্টার্ট দেয়া, অনেক অনেক সাব ডোমেইন আছে তাদের, অনেক বিশাল বড়। প্র্যাকটিসের জন্য একটা স্বর্গরাজ্য বলা চলে, বিশাল বড়। কতগুলো খালি এত সাব ডোমেইন, ওয়াও। আচ্ছা, আর এখানে কয়েকটা উল্লেখ করে দিয়েছে, না এটা আউট অফ স্কোপ, এগুলোতে টেস্ট করা যাবে না। মাঝে মধ্যে এমন হয় যে সাবডোমেইনের আমি সবকিছু অ্যালাউ করেছি, ফেসবুকেরও তো এরকম একটা দেখলাম মনে হয়, ফেসবুকের দেখিনি, ওদের যেরকম করছে তো মনে করেন এই ডোমেইনের সব সাবডোমেইন অ্যালাউড, খালি এর মাঝখান থেকে কয়েকটা এরকম নির্দিষ্ট পেজ বা ডোমেইন, এগুলো আউট অফ স্কোপ, এগুলোকে টেস্ট করা যাবে না। বা মনে করেন যে civil.com, এটাকে আউট অফ স্কোপ দেয়, এটাকে টেস্ট করা যাবে না। ওকে, অ্যাক্টিভিটি সেকশনটাতে মূলত তাদের এই প্রোগ্রামের রিপোর্ট গুলো উল্লেখ করে, কিন্তু সবগুলো ডিসক্লোজ করে নাই এখনো তারা। কে রিপোর্ট করছে এতটুকু বলেছে, বাট আর কিছু ডিসক্লোজ করেনি। তবে আমরা যদি মূল পেজের এই অ্যাক্টিভিটিটাতে যাই, মূল হ্যাকার ওয়ানের অ্যাক্টিভিটিটাতে যাই, এখানে হচ্ছে যে এই যে আগের মানুষজন যারা এই যে বাগ পাচ্ছে, এগুলো এখানে ডিসক্লোজ করা, রিপোর্ট গুলো। অবশ্য রিপোর্ট ডিসক্লোজেও কাহিনী আছে, কিছু আছে ফুল ডিসক্লোজ করে, কিছু আছে পার্শিয়াল ডিসক্লোজ করে, অর্থাৎ কিছু অংশ বলবে, কিছু অংশ বলবে না। Okay? এই জায়গা এই পেজটা হচ্ছে আপনাদের জন্য একটা গোল্ড মাইন মতো আমি বলবো, কিন্তু বলার পরে আসলে লাভ হয় না, মানুষজন খেয়ালও করে না, ট্রাইও করে না। কারণ কি, একটা উইকনেস তার মাল্টিপল এরকম শত শত উপায় আছে এই উইকনেসটা খুঁজে বের করার বা এটাকে এক্সপ্লয়েট করার। আপনি একা কি সব জানবেন? এই যে আমি কথা বলছি, আমি নিজেও কি সব টেকনিক জানি বা এটা কি জানা পসিবল না? তাহলে ওই ক্ষেত্রে কি হচ্ছে, অন্য মানুষ যারা এই টেস্টিংটা করেছে, তাদের এই রিপোর্ট বা ফাইন্ডিংসটা যে এখানে দেয়, কিভাবে সে উইকনেসটা পেয়েছে, এই প্রমাণ প্রমাণ সব দেয়, কেউ কেউ ভিডিও অ্যাড করে, স্ক্রিনশট অ্যাড করে, কি কথোপকথন তারা বলেছিল, এটা বিনিময়ে তাকে $3600 বাউন্টি দিয়েছে, এই জিনিসটা এই জায়গায় উল্লেখ করা। তার পুরো হ্যাকিং এর টেকনিকটা, কেউ আছে এই পুরো হ্যাকিং টেকনিকটা এখানে উল্লেখ করতে পারে, কেউ কেউ আছে এরকম পার্শিয়াল ডিসক্লোজ করে। তখন কি হয়, খালি এইরকম লেখা দেখায় যে এত তারিখে এরকম হয়েছে, বা নর্মাল কয়েকটা মেসেজকে সে ডিসক্লোজ করে। ওকে, তো হ্যাকিং এর টেকনিক জানার, ট্রাই হ্যাকনিতে যেরকম ব্লগ পোস্ট, ল্যাব অ্যাক্সেস, সেগুলোতে প্র্যাকটিস করলে একটা জানা হয়, বাগ বাউন্ডারির ক্ষেত্রে অ্যাক্টিভিটিটা হচ্ছে সেরকম একটা জায়গা। ওকে, সো এখানে এসেও ট্রাই আউট করতে হবে, পড়তে হবে, আদারওয়াইজ নতুন টেকনিক বা সব জানা হবে না। ওকে, স্যার আমরা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার বলতেছি এই
দুর্বলতা খুঁজে বের করলেই হবে, নাকি ওইটা এক্সপ্লয়েট করে ওর থেকে ইনফরমেশন নিয়ে তারপরে জমা দিতে হবে? এই যে এইখানে দেখুন যে ইম্প্যাক্ট সহ বলে দিয়েছে এক্সপ্লয়েট করে, মানে এই উইকনেসটা কি ক্ষতি করতে পারে, এই রিলেটেড বিষয়বস্তু বা এই রিলেটেড আর কোনো রাইটিংস বা যাই থাকুক এগুলো উল্লেখ করতে হবে। হ্যাঁ, যদি করেন তখনই সেটাকে তারা, যদি এমন হয় যে এক্সপ্লয়েট করে সিস্টেম অ্যাক্সেস নেওয়া যাচ্ছে নিবেন, যদি এমন হয় যে না সিস্টেম অ্যাক্সেস নেওয়া যাচ্ছে না, কিছু তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্য দিয়ে অন্য কোনো অ্যাটাক করা যেতে পারে, যদি পসিবল হয় সেই অ্যাটাকটা করে দেখালেন, যদি পসিবল না হয় উল্লেখ করলেন। আমি এখানে রিয়েল রিপোর্টই ওপেন করে রেখেছি, সে কিভাবে লিখেছে একটা ডেসক্রিপশন দিয়েছে, পরে ইম্প্যাক্ট বলেছে। ওকে, এটা কি নিয়ে বলেছে আমি পড়িনি। কেউ কেউ এখানে কি করে স্টেপস টু রিপ্রোডিউস উল্লেখ করে, যেমন একটা যদি, এটা যদি দেখি কি অবস্থা, না এখানে নেই কিছু। এই যে সে কিভাবে উইকনেসটা পেয়েছে, এই স্ক্রিপ্টটা রান করে পেয়েছে, কি কি করেছে ব্লগ পোস্টের মতো সব এখানে লেখা যাবে, এইটা এটা করেছিলাম, এইখানে এই উইকনেস পেয়েছি, এবং এটা একটা ইম্প্যাক্ট আছে যে এটা কেউ ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক করে দিতে পারে। ঠিক আছে, এইভাবে উল্লেখ করে দিতে হয়। এবং সে এত কষ্ট করার প্রতিদানও ভালো পেয়েছে, $12,500 তারা পেমেন্ট করেছে। কবে? 5 দিন আগে, মাত্র 5 দিন আগে, এপ্রিল 25-এ, প্লে স্টেশন স্টাফ। ওকে, প্রথমে 10,000 দিয়েছিল, পরে আরো $2,500 বাউন্টি দেয়। ভালোই পেয়েছে এখানে তাদের। এই যে দেখুন আরো বিভিন্ন কমেন্ট টমেন্ট এখানে তারা করেছে, তাদের ভিতরে কথোপকথন হয়েছে, এগুলো কিন্তু এখানে ডিসক্লোজ করেনি। হ্যাঁ, এগুলো সব হাইড করা, হিডেন। ওকে, তো যেটা হচ্ছে অ্যাক্টিভিটিটা একটা ভালো রিসোর্সের জায়গা, আর প্রোগ্রামের রুলস ডিটেইলস গুলো আমাদের দেখতে হবে। গুগলের ক্ষেত্রে এরকম সেম, টেপ রিপোর্ট কালেক্ট। ওদের ডিজাইনটা একটু পাল্টেছে আবার, গুগল তো কয়দিন আগে সবকিছু পাল্টেছে, কি স্ট্যাটস, এখানে হচ্ছে রুলস গুলো লেখা, কি কি করতে পারবেন কি কি পারবেন না সবকিছু উল্লেখ করা। ওকে, এগুলো মানে যে কোনো একটা প্রোগ্রাম সিলেক্ট করে এটা পুরোটা আপনারা পড়বেন বাসায়। ঠিক আছে, যে কোনো গুগল বা ফেসবুকে এগুলো একটু বেশি বড়, যদি সময় থাকে, কালকে তো ছুটির দিন আছে, যদি বাসায় পারেন পুরোটা পড়লেন, আর না পারলে হ্যাকার ওয়ান থেকে কোনো একটা প্রোগ্রাম নিয়ে, এটা তুলনামূলক ছোট, গুগল বা ফেসবুকের মতো এত বিশাল রুলস রেগুলেশন পলিসি এখানে দেয়া নেই। একটা বা দুইটা এরকম পলিসি পুরোটা পড়বেন। ঠিক আছে, অলসতা করে 1-2 লাইন পরে রেখে দেবেন না, পুরোটা পড়লে একটা আইডিয়া হবে। ওকে, যে আসলে তারা কি চায়, কিভাবে চায়, এই তাদের এই নিড গুলো বোঝাটা ইম্পর্টেন্ট। আদারওয়াইজ যেটা হবে, আমি তার নিডই বুঝি না, সে আসলে কিভাবে কি চাচ্ছে। হ্যাঁ, একটা তো বললাম যে যে কতগুলো আউট অফ স্কোপ ভালনারেবিলিটিস আছে, যে কষ্ট করলাম, দিন শেষে কোনো পেমেন্ট পেলাম না বা কোনো রিওয়ার্ড পেলাম না, পেমেন্ট না দিকে একটা রেপুটেশন তো দিবে, তাও পেলো না, বা পয়েন্ট যেটা আর কি, রেপুটেশন যে পাবে তাও হলো না। রুলস পলিসি এটা খুব ভালোভাবে দেখা দরকার পড়বে। ওকে, আচ্ছা, এনুমারেশন আজকে ধরবো না, টুলস টুলস রান করতে সময় লাগবে, এটা আজকে ধরলে কভার করে উঠতে পারবো না। নেক্সট ক্লাসে আমরা ওয়েব এনুমারেশনটা নিয়ে দেখব। ওকে, এনুমারেশন ক্লাসে আমি আহ, সবগুলো নিয়ে দেখাবো, টেনশন, কি কি টেকনিক আছে, কোথায় কোথায় তথ্য পেতে পারি। তবে আপনারা আজকে আপাতত যে কাজটা করবেন,
অবশ্যই এরকম একটা বা দুইটা প্রোগ্রামের পলিসিগুলো একটু ভালোভাবে দেখবেন, গো থ্রু করবেন। ওকে, এটা যেন আমি নেক্সট ক্লাসে দেখি, এবং কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হলে মার্ক করে রাখতে পারেন বা নোট করে রাখতে পারেন। ওকে, নেক্সট ক্লাসের শুরুতে আস্ক করবেন, যতদূর পারি দিব। নর্মালি যে কমন যেই পলিসির কমন পয়েন্টগুলো প্রায় সবারই এক থাকে। কিছু পয়েন্ট যেমন ফেসবুক না কোথায় জানি এরকম একটা দুটো পয়েন্ট লেখা দেখলাম, একটু কনফিউজিং। সবার সাথে শেয়ার করবেন, যতদূর পারি আইডিয়া দিব। আর না পারলে আমি সার্চ করে রিসার্চ করে তারপর একটা আইডিয়া দিব যে কি চাচ্ছে বা কি বলছে। ওকে, ভাই ওই দুইটার মধ্যে মেইন ডিফারেন্সটা কি ছিল? ওই যে উম, কোন বইটা? একটু উপরে, একটু উপরে, হ্যাঁ, এই যে ভিডিপি আর হচ্ছে বিবিপি। এখানে হচ্ছে নো পেমেন্ট, একটাই ডিফারেন্স। টাকা দিবে না, তবে র্যাঙ্ক আপগ্রেড হয়। র্যাঙ্ক ভালো হলে তখন আবার এই প্রাইভেট প্রোগ্রামগুলোতে ইনভাইট দেওয়া শুরু করে। প্রাইভেট গুলোতে ইনভাইট অনলি, তো গণহারে মানুষ অ্যাপ্লাই করতে পারে না, ওই জায়গাগুলোতে প্রতিযোগিতা কম, ওখানে আবার বাউন্টি পাওয়ার পসিবিলিটিটা বেশি। ঠিক আছে, নাহলে যেটা হয় যে প্রতিযোগিতা বেশি হলে আসলে জিনিসপত্র, মানে একটা জিনিস একটা জায়গায় 100টা মানুষ ট্রাই করছে, তো এখানে তো কম বেশি ভালো মানুষ বা কি বলে ভালো স্কিলের মানুষ যদি থাকে, আপনার আগেই দেখা যাচ্ছে ভ্যালির উইকনেস কয়েকটা খুঁজে পেয়ে যাবে। তো এটা একটা ইস্যু। প্রাইভেট প্রোগ্রামগুলো এর জন্য আমার খুব পছন্দের, কিন্তু সময় দিতে পারছি না বাগবাউন্টিতে, এটা একটা হতাশার জায়গা। যাই হোক, আজকে তাহলে আমাদের আলোচনা আমরা এ পর্যন্তই রাখি। আপনারা একটু বাগবাউন্টি প্রোগ্রাম এগুলোর সাথে গো থ্রু করেন। ওকে, নেক্সট দিন আমরা ওয়েবের এনুমারেশন থেকে শুরু করব। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, নো কোয়েশ্চেন সোফার, তো আমরা ক্লোজ করি আজকে এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।